ওয়েলকাম টু মুক্তা সিরিজ। একটা মেয়ে যে হঠাৎ একদিন জানতে পারে তার পুরো জীবনটাই আসলে একটা অন্যের লেখা স্ক্রিপ্ট। সে নিজের শেষ পরিণতি নিজেই কয়েকবার দেখেছে, তাই সে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। তবে সে যত চেষ্টাই করে, ভাগ্য তাকে বারবার সেই দিকেই নিয়ে যেতে থাকে। এমন অবস্থায় সে কি পারবে তার ভাগ্য পরিবর্তন করতে? এই নিয়েই আমাদের আজকের ড্রামাটির নাম ফেট বিয়ন্ড স্ক্রিপ্ট। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটা প্যাভিলিয়ন দেখতে পাই, যেখানে কিছু লোকেরা কথা বলছিল। একজন বলছিল, প্রধানমন্ত্রী এত অল্প বয়সে এত বড় পদে কাজ করছে, এটা আসলেই অনেক প্রশংসার বিষয়। তবে সমস্যা হলো, যুদ্ধে গিয়ে সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। এখন সে একজন অক্ষম পুরুষ। আরেকজন এটা নিয়ে হাসাহাসি করলে প্রধানমন্ত্রী তার বুকে একটা তীর ছুঁড়ে মারে আর বলে, আপনার কারণে আলো আসছে না। সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। এই প্রধানমন্ত্রীর নাম লসি। তখন সেখানে একটা মেয়ে আসে, এর নাম জিঞ্জু। জিঞ্জু বলে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। লসি বলে, এই জায়গা নাচ গানের জায়গা, এখানে পলিটিক্যাল কথাবার্তা চলে না। জিঞ্জু তখন নিজের উপরের জামা খুলে ফেলে। লসি বলে, মহারাজ আপনার সঙ্গে যুবরাজের বিয়ে ঠিক করেছে, আমার সামনে এরকম করাটা আপনার ঠিক হচ্ছে না। জিঞ্জু বলে, আমি চাই আপনি আমাকে বিয়ে করুন। লসি অনেকটা অবাক হয়ে যায়। সে বলে, আপনি কি জানেন, যুদ্ধে গিয়ে আমি এখন আর 10টা নর্মাল পুরুষের মতো নেই? জিঞ্জু বলে, আমি জানি। লসি বলে, আমি যুবরাজের মামা, আমি আপনাকে বিয়ে করলে সে হয়ে যাবে আপনার ভাগ্নে। জিঞ্জু বলে, আমি জানি। লসি বলে, আমি আর যুবরাজ শত্রু, তাহলে সে আপনারও শত্রু হয়ে যাবে। জিঞ্জু বলে, আমি এটাও জানি। লসি বলে, তাহলে আমাকে বলুন, আমি কেন আপনাকে বিয়ে করব? সে বলে, কারণ একমাত্র আমাকে বিয়ে করলেই আমরা দুজন আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো। লসি এটা শুনে তার গলা চেপে ধরে। সে বলে, তুমি নিজেকে কি মনে করছো? তোমার মতো মেয়ে আমার ভাগ্য বদলাতে এসেছে। জিঞ্জু বলে, আমি আর আপনি দুজনেই এই স্ক্রিপ্টের সাপোর্টিং ক্যারেক্টার, আমাদের শেষটা অনেক আগেই লেখা হয়ে গেছে। এরপর জিঞ্জু আমাদেরকে বলতে থাকে, আমার পুরো জীবনটাই স্ক্রিপ্ট, আমি এখানকার একটা সাপোর্টিং ক্যারেক্টার, আমি আমার শেষ অলরেডি একবার দেখেছি। এরপর দেখানো হয় জিঞ্জু আর যুবরাজ নানজির বিয়ে হচ্ছে। নানজি বলে, বাবা আমাকে তোমাকে বিয়ে করার আদেশ দিয়েছে, বাবার আদেশ আমাকে মানতেই হবে। তবে একমাত্র আমি যাকে ভালোবাসি সেই আমার স্ত্রী হওয়ার যোগ্য। সে চলে যেতে চাইলে ইউনুক বলে, ওয়াইন না খেয়ে আপনি যেতে পারবেন না, কারণ এতে বিয়ে কমপ্লিট হবে না। তখনই লসি সেখানে আসে। সে বলে, মহারানী আমাকে পাঠিয়েছে যেন আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে কমপ্লিট করাই। নানজি বলে, তুমি বলতে গেলে এখন একটা পঙ্গু, তুমি এখানে কি করতে এসেছো? সে তখন মহারানীর আদেশনামা দেখিয়ে বলে, তুমি কি আদেশনামাকে উপেক্ষা করবে নাকি? এরপর তাদেরকে ওয়াইন দেওয়া হয়। পাশের একটা রাজ্যের রাজকুমারী এখানে ছিল, তার নাম লান। তার দাসী বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি অলরেডি ওয়াইনের ভেতরে ওষুধ মিলিয়ে দিয়েছি। নানজি ওয়াইন খাওয়ার পরে জিঞ্জু হঠাৎ কিছু গ্লিচ দেখতে পায়। তখন সে সামনে কিছু লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, এই ওয়াইন খেলেই এই মেয়েটা শেষ হয়ে যাবে, পরে আমাদের নায়ক নায়িকার মিল হবে। জিঞ্জু কিছু বুঝতে পারে না। নানজি বলে, একটু তাড়াতাড়ি খাও, আমার কাজ আছে। জিঞ্জু এরপর খেয়ে নেয়। তখন কমেন্টসগুলো চলে যায়। জিঞ্জু সবাইকে ডেকে বলতে থাকে, তোমরা কি এখানে লেখা দেখতে পারছিলে না? তবে তারা বলে যে তারা কিছুই দেখেনি। হঠাৎ কারো চলে যাওয়ার কথা শুনে নানজি সেখান থেকে চলে যায়। জিঞ্জু তখন অসুস্থ হয়ে যায়। সে মনে মনে বলছিল, তাহলে কি সত্যি ওয়াইনে কিছু ছিল? এরপর বাইরে কারো শব্দ শুনে তার ঘুম ভাঙতে থাকে। বাইরে লান বলছিল, জিঞ্জু যদিও জেনারেলের মেয়ে, কিন্তু তারপরেও আমি হলাম দিং রাজ্যের রাজকুমারী, একমাত্র আমার সঙ্গেই নানজি ভাইয়াকে মানায়। আজ রাতে জিঞ্জুর ঘরে একটা পুরুষ পাওয়া গেলে সে কখনোই নানজি ভাইয়ের বউ থাকতে পারবে না। জিঞ্জু উপরে কমেন্টস দেখতে পায়। একটু পরেই নানজি নিজের হাতে তাকে মেরে ফেলবে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি সেই ঘরের জানালা থেকে বের হয়ে যায়। তখন এরা ঘরে এসে এখানে কাউকে দেখতে না পেয়ে সারা প্রাসাদ সার্চ করতে বলে। জিঞ্জু বাইরে আসলে দেখতে পায় নানজি ললি নামে একটা মেয়েকে বলছে, তুমি জানো বাবার আদেশ আমাকে মানতেই হবে, আমি ভালোবাসি একমাত্র তোমাকে। লান বলে, রাজকুমার আমার জেট পেন্ডেন্ট হারিয়ে গেছে। তবে নানজি তার কথাও শোনে না। জিঞ্জু ওপরেও কিছু কমেন্টস লেখা দেখতে পায়। অন্যদিকে দেখা যায় লসি আর তার সৈনিক আলোচনা করছে যে আজ রাতে অনেক বড় একটা নাটক হবে। যুবরাজ রাগে হয়তো নিজের স্ত্রীকে মেরেই ফেলবে। তবে সবকিছু জেনেও সে সেখানে যায় না, কারণ এতে তার কিছু আসে যায় না।
ওই সময় জিঞ্জু সেখানে আসে। সে বলে, প্রধানমন্ত্রী আমাকে বাঁচান। লসি বলে, কি ব্যাপার? প্রাণে বাঁচার জন্য এখন আপনি আপনার সাথে আমাকেও ফাঁসাতে চাইছেন? তবে আমি তো অক্ষম, আপনার প্ল্যান কোনো কাজেই লাগবে না। জিঞ্জুর মনে পড়ে একটু আগে সে কমেন্টসে দেখেছে প্রধানমন্ত্রী নাটক করছে। সে তখন বলে, আমি জানি আপনি মিথ্যা বলছেন, আপনার কোনো সমস্যা নেই। আমি জানি না আপনি কেন এমন করছেন, আমি জানতেও চাই না। আমি শুধু চাই এখন আপনি আমাকে বাঁচাবেন, তাহলে আমি আপনার সিক্রেট কাউকে বলবো না। লসি বলে, আমি শুনেছিলাম আপনি অনেক ভদ্র, আপনি মানুষকে ব্যবহার করতে জানেন, এটা আমি জানতাম না। তখনই তারা শুনতে পায় এই ঘরে লান আসছে। লসি তার উপরের পোশাকটা জিঞ্জুর গায়ে দিয়ে এরপর তাকে জড়িয়ে ধরে রাখে। লান আসলে সে বলে, আপনি দেখছি এখন সব ভদ্রতা হারিয়ে ফেলেছেন, রাতের বেলা আমার ঘরে ঢুকছেন। লান বলে, আসলে আমার জেট পেন্ডেন্ট হারিয়ে গেছে, আপনার সাথের মেয়েটা তো কোনোদিন দেখিনি। লসি বলে, আপনার মনে হচ্ছে আমার পছন্দ করা মেয়ে আপনার জিনিস নিয়েছে, তাহলে আপনি তাকে ভালো করে দেখে দিন। এই কথা বলে সে তাকে কিস করতে শুরু করে। এটা দেখে লান চলে যায়। লসি বলে, তুমি যা চেয়েছিলে আমি করেছি, এবার তুমি আমাকে বলো তুমি আমার সিক্রেট কিভাবে জানলে? বাইরে লানের সঙ্গে এক দাসীর ধাক্কা লাগে। তখন জানালা দিয়ে জিঞ্জু বাইরে দেখছিল, যেখানে সে অনেক কমেন্টস দেখতে পাচ্ছিল। লান ওই দাসীকে শাস্তি দিতে চাইলে ললি এসে তাকে বাধা দেয়। সে বলে, মানুষ সবাই সমান, তুমি কেন তাকে শাস্তি দেবে? লান তাকে থাপ্পড় মারতে চাইলে নানজি এসে ধরে ফেলে। ওপরে কমেন্টসে লেখা ছিল সাপোর্টিং ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার। জিঞ্জু বলছিল, আমি যদি সাপোর্টিং ক্যারেক্টার হই তাহলে মেইন ক্যারেক্টার কে? তখন তার নজর পড়ে ললির দিকে, আর সে বুঝতে পারে ললি হলো মেইন ক্যারেক্টার। কমেন্টে লেখা ছিল, ললি একজন টাইম ট্রাভেলার, মানে সে অন্য কোনো সময় থেকে এখানে এসেছে। লান নানজিকে বলে, তোমার মামার ঘরে আমি একটা মেয়েকে দেখলাম। জিঞ্জু লসিকে বলে, এবার আপনি কি করবেন? এরপর নানজি লসির ঘরে আসলে দেখতে পায় লসি গোসল করছে। লসি জিজ্ঞেস করে, হঠাৎ সবাই আমার ঘরে কেন? লান বলে, মেয়েটা কোথায় গেল? তখন সে বিছানায় কাউকে দেখে চাদর সরিয়ে দেয়, তবে দেখা যায় এটা ছিল লসির সেবক। লসি বাইরে এসে বলে, আমি আমার সেবকের সঙ্গে কথা বলছিলাম, এখন কি সেটাও পারবো না? তখন এক দাস মাটিতে বসে বলতে থাকে, আমি তাহলে ভুল দেখেছি। লসি তার দিকে তাকালে সে নিজেই নিজের জীবন নিয়ে নেয়। নানজি ললিকে নিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে জিঞ্জু বই ঘাটাঘাটি করতে শুরু করে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। তখন তার দাসী ফুগুই সেখানে আসে। সে বলে, ম্যাডাম আপনি পোশাক বদল করে নিন, ভোর হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। ম্যাডাম আপনি কি জানতে পারলেন উপরের লেখাগুলোর মানে কি? জিঞ্জু বলে, না, কোনো বইয়ে এই ব্যাপারে লেখা নেই, তবে তুমি কি আমাকে বিশ্বাস করো? সে বলে, অবশ্যই। জিঞ্জু বলে, আমার মনে হচ্ছে আমরা কোনো বইয়ের ভেতরে আছি, এখানকার নায়িকা অন্য কেউ, আমি শুধুমাত্র একটা সাইড ক্যারেক্টার। দাসী বলে, এটা কিভাবে সম্ভব? আপনি যুবরাজের স্ত্রী, যুবরাজ যদি রাজা হয় আপনি হবেন মহারানী, তাহলে আপনি নায়িকা না হলে অন্য কে নায়িকা হতে পারে? অন্যদিকে ললির কাছে ওই দাসী এসে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। ললি বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে। তখন তার কাছে সিস্টেম আসে। সিস্টেম বলে, ওই দাসীকে বাঁচানোর জন্য আপনি 200 পয়েন্টস পেয়েছেন এবং গল্পের স্টোরি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ললি বলে, কোথায় এগিয়ে যাচ্ছে? আজকে তো জিঞ্জুর মরার কথা ছিল, তাই না? সিস্টেম বলে, হ্যাঁ মরার কথা ছিল, তার ঘরে একটা পুরুষ থাকার কথা। তখন আপনি গিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইবেন, তবে সে আপনাকে একটা ধাক্কা দেয়। নায়ক এটা সহ্য করতে পারে না আর তখনই তাকে মেরে ফেলে। তবে জানি না হঠাৎ কি হয়েছে, সে হয়তো পালিয়ে যেতে চাইছে। তবে আপনি চিন্তা করবেন না, সে পালিয়ে গেলেও স্টোরিতে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনি সহজেই যুবরাজের স্ত্রী হতে পারবেন। ললি বলে, অসম্ভব, ও যদি মারা না যায় তাহলে ব্যাপারটা দাঁড়ালো আমি অন্যের স্বামীকে কেড়ে নিয়েছি। আমি নায়িকা, আমি এরকম কাজ কি করে করতে পারি? ওকে তো মরতেই হবে। সিস্টেম বলে, কিন্তু আপনি যদি নিজে ওনাকে মারতে যান তাহলে সেটা স্টোরির মতো এগোলো না, তাই আপনার পয়েন্টস কেটে নেওয়া হবে। ললি বলে, কি ফালতু নিয়ম, ও একটা সাপোর্টিং ক্যারেক্টার। ঠিক আছে, আমি নিজে করব না, আমি এত এত ড্রামা দেখেছি, ওকে মারা কোনো ব্যাপার হবে না। সে তখন কতগুলো কাপ ভেঙে দিয়ে সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে। অন্যদিকে এরা দুজন পালিয়ে যেতে চাইছিল। তখনই লসি তার সৈনিককে নিয়ে সেখানে আসে। সৈনিক দাসী ফুগুইকে অজ্ঞান করে নিয়ে যায়। লসি জিঞ্জুকে বলে, সত্যি করে বলো, তুমি কিভাবে জানলে আমার সত্যিটা? জিঞ্জু বলে, আমি শুধু এইটুকু জানি না, আমি আরো অনেক কিছুই জানি।
লসি বলে, তার মানে তুমি এটাও জানো যে আমি বিদ্রোহ করতে চলেছি। অন্যদিকে ললিকে ডাক্তার দেখে বলে, ললির অবস্থা খুবই খারাপ, তার হার্টের একটা অসুখ হয়েছে এবং তাকে সুস্থ করতে হলে কোনো নোবেল লেডির হার্টের রক্ত প্রয়োজন। শুধুমাত্র সেটা দিয়ে ওষুধ বানালেই ললি সুস্থ হয়ে যাবে। এই সবগুলোই ছিল ললির শেখানো কথা। নানজি এটা শুনে এখনই জিঞ্জুকে ধরে নিয়ে আসতে বলে, কারণ সেও তো একজন নোবেল লেডি। ললি নাটক করে বলে, আমার জন্য তুমি নিরপরাধ কাউকে মেরো না। তবে এরপর সে অজ্ঞানের নাটক করে। সেবকরা জিঞ্জুর ঘরে গিয়ে দেখে ঘর একদম খালি। অন্যদিকে লসি বলে, তুমি দেখছি অনেক বেশি জেনে গেছো, তুমি আর কি জানো। জিঞ্জু তখন একটা আন্ডারপ্যান্ট বের করে, যেটা সে একটু আগে লসির ঘর থেকে নিয়ে এসেছে। সে বলে এটা অনেক স্পেশাল ভাবে বানানো হয়েছে, যাতে আপনার সবকিছু লুকানো থাকে। সে তখন সেটা নিজের কাছে রেখে দেয়। লসি রেগে বলে, তুমি যেহেতু সব জেনেই গেছো, তাহলে আমি তোমাকে শেষ করে ফেলি, এতে আমার সব সিক্রেট একবারে শেষ হয়ে যাবে। তখনই তারা বাইরে মানুষের শব্দ শুনতে পায়, যারা জিঞ্জুকে খুঁজছিল। লসি বলে, মনে হচ্ছে আমাকে নিজে কিছুই করতে হবে না। জিঞ্জু তখন তাকে জড়িয়ে ধরে। সে বলে, এখন আমি চিৎকার করব, সবাই আসবে আর জানবে আপনি একদম সুস্থ। নিজের ভাগ্নের বউর সাথে অ্যাফেয়ারে জড়িয়েছেন, আপনাকে তৎক্ষণাৎ নির্বাসন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার এতদিনের প্ল্যান সব শেষ হয়ে যাবে। এবার বলুন আপনি এখন কি করবেন। লসি বলে, তুমি কি নিজের রেপুটেশনের কথা একবারও চিন্তা করবে না? জিঞ্জু বলে, আমার জীবন না থাকলে আমি রেপুটেশন দিয়ে কি করব? আমাকে আগে বাঁচতে হবে। একটু পর গার্ডেরা সেখানে এসে দেখে এখানে কেউ নেই। এরা দুজন বাইরে এসেছে। লসি বলে, আমার যা করার ছিল আমি করেছি। এরপর সে তার সৈনিকের দিকে তাকালে সৈনিক তলোয়ার বের করে। জিঞ্জু বলে, প্রধানমন্ত্রী, আমি জানি আপনি আপনার কোনো সাক্ষী বাঁচিয়ে রাখেন না, তবে আমাকে আপনি মারবেন না, এতে আপনার নিজের ক্ষতি হবে। তখনই লসি তার হাত থেকে রক্ত পড়তে দেখে জামা উঠিয়ে দেখে সেখানে লসির নাম লেখা। জিঞ্জু নিজের হেয়ার পিন দিয়ে কেটে কেটে এটা লিখেছে। জিঞ্জু বলে, আমার বাবা ভাই জেনারেল, তারা এখনো বর্ডারে আছে। আমি এখন যুবরাজের স্ত্রী। আমি মারা গেলে মহারাজ অবশ্যই আমার বডি খুঁজে বের করবে, তাহলে আপনিও বাঁচতে পারবেন না। লসি বলে, আমি সারা জীবন মানুষকে হুমকি দিয়ে এসেছি, অথচ তুমি আজ একদিনে আমাকে 3 বার হুমকি দিলে। জিঞ্জু বলে, আমার কিছু করার নেই, আমি শুধু বাঁচতে চাই। আমার বাবা ভাই বর্ডারে আছে, আপনি আমাকে এই রাজ্য মানে জিন্দু থেকে বের হতে সাহায্য করুন। আমি আপনার সিক্রেট সারা জীবনের মতো ভুলে যাব, আর এরপর আমাদের আর কখনো দেখাই হবে না। এগুলো বলতে বলতেই সে অজ্ঞান হয়ে যায়। লসি তার সৈনিককে তাকে বাইরে একটা নিরাপদ জায়গায় রাখতে বলে। অন্যদিকে ললি সিস্টেমকে বলছিল, জিঞ্জু কোথায় গেল? ওকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি আমার পয়েন্টস ব্যবহার করতে পারবো না? সিস্টেম বলে, অবশ্যই পারবেন। আপনি 1000 পয়েন্টস দিয়ে জানতে পারবেন সে কোথায় আছে। ললি বলে, কোথায় আছে জেনে আমি কি করব? আমি চাই ও যেন সরাসরি নানজির কাছে চলে আসে। এরপর নানজিকে তার সেবক বলছিল, ম্যাডামকে আমরা কোথাও পাইনি। তখনই তারা পানির ভেতর একটা শব্দ শুনতে পায়। গোসলখানায় গিয়ে তারা দেখতে পায় জিঞ্জু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্যদিকে লসির সৈনিক বলে, জিঞ্জু ম্যাডাম হঠাৎ করে ঘর থেকে গায়েব হয়ে গেছে, আমি তাকে কোথাও পাচ্ছি না। তাকে কি আবার কেউ যুবরাজের কাছে নিয়ে গেল? লসি বলে, আমার জিনিস হারিয়ে গেছে, যুবরাজের প্যালেসে সেটা খুঁজতে হবে। অন্যদিকে যুবরাজ তার সেবককে জিঞ্জুর হার্টের রক্ত নিতে বলে। এরপর সে চলে যায়। তখনই কিছু লোকেরা এসে বলে, প্রধানমন্ত্রীর লোকেরা প্যালেস সার্চ করছে। এরপর দুজন লোক জিঞ্জুর হার্ট থেকে রক্ত নিতে চাইলে জিঞ্জু চিৎকার করতে চায়, তবে তারা তার মুখ চেপে ধরে। তারা জোর করে কিছু করার আগেই লসি এসে তাদেরকে অজ্ঞান করে ফেলে। সে জিঞ্জুকে বলে, তাড়াতাড়ি ওঠো, মরলেও তুমি এখানে মরতে পারবে না। এরপর সে তাকে সিপিআর দিলে জিঞ্জুর জ্ঞান ফিরে আসে। তবে ওই সময় নানজি ঘরে চলে আসে। লসি বাইরে এসে বলে, যুবরাজ, আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেটা খোঁজার জন্য আপনার ঘরে এসে দেখি এই অবস্থা। নানজি বলে, নাটক করা বন্ধ করো। ও কোথায়? লুসি বলে, ও মানে ঘরে কি আরো কেউ ছিল? পেছন থেকে জিঞ্জু চলে যায়। নানজি বলে, তুমি নাটক করা বন্ধ করো, তোমার কি জিনিস হারিয়ে গেছে যে তুমি এখানে এসে খুঁজছো? লসি তখন তার জামার উপর থেকে একটা আলগা সুতা নিয়ে বলে, আমি এই সিল্কের সুতাটাই তো খুঁজছি। নানজি বলে, তুমি আমার সঙ্গে মজা করছো? সে বলে, একদমই না, আমার সব পোশাক মহারাজের আদেশে বানানো হয়, তার মানে প্রত্যেকটা পোশাক আমার কাছে উপহার। সেখান থেকে একটা সুতাও যদি হারিয়ে যায়, তার জবাবও তো আমাকে দিতে হবে, তাই না? অনেক রাত হয়ে গেছে, আমি এখন আসি। তবে আপনাকে একটা কথা বলি, এখন শুকনার সিজন, একটু সাবধানে থাকুন। যদি আগুন টাগুন লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখনই বাইরে চিৎকার শোনা যায় যে আগুন লেগে গেছে।
ললি আগুনের কথা শুনে নাটক করা বন্ধ করে দৌড়ে বাইরে চলে আসে। তখন নানজি তাকে দেখে বলে, তুমি কি সুস্থ হয়ে গেছো? ললি তখন বসে পড়ে। সে বলে, এইমাত্র ডাক্তার যে ওষুধ দিয়েছে হয়তো তা কাজ করছে, তবে বাড়িতে কি হয়েছে, হঠাৎ আগুন কেন লাগলো? তখন দেখা যায় লসি তার দলবল সহ বেরিয়ে যাচ্ছে, আর তাদের মধ্যে জিঞ্জু আছে। ললি এটা দেখতে পায় এবং তার ভীষণ রাগ হতে থাকে। লসি তাকে বাইরে নিয়ে আসে। এরপর বলে, আর একবার যদি তুমি বিপদে পড়ো আমি আর তোমাকে বাঁচাবো না, ডিরেক্ট মেরে ফেলবো। ফুগুই বলে, ম্যাডাম আপনি হঠাৎ করে আবার যুবরাজের প্যালেসে কেন গেলেন? জিঞ্জু বলে, আমি যদি তোমাকে বলি আমি চোখের পলকে সেখানে গিয়েছিলাম, তুমি কি বিশ্বাস করবে? তখন সে আবারও আকাশে কমেন্টস দেখতে পায়। ফুগুই বলে, ম্যাডাম আবারও লেখা উঠেছে বুঝি, সেখানে কি লেখা আছে? জিঞ্জু বলে, প্রত্যেকবার উপরে যা লেখা ওঠে সেটাই ঘটে, তবে একটু আগে আমি যখন যুবরাজের প্যালেসে চলে গিয়েছিলাম সেটা আমি আগে কখনো লেখা দেখিনি, তার মানে সেটা এই গল্পের কাহিনীতে ছিল না। আমার মনে হচ্ছে ললি নিজে থেকে কোনোভাবে এটা করিয়েছে। ফুগুই বলে, ললি? সে একটা সাধারণ মানুষ, সে কি করে যুবরাজের বউয়ের সঙ্গে এরকম করতে পারে? তার কি বাঁচার কোনো ইচ্ছা নেই নাকি? জিঞ্জু বলে, সে এই গল্পের নায়িকা, আমি, আমার মতো আরো অনেকেই, তার কাছে কিছুই না। আমার মনে হচ্ছে তার কাছে স্পেশাল কিছু আছে, যার মাধ্যমে সে বর্তমানে হওয়া সব জায়গার ঘটনা জানতে পারে এবং নিজে থেকেই অনেক কিছু করতে পারে। ফুগুই বলে, ম্যাডাম তাহলে চলুন আমরা লুকিয়ে থাকি। জিঞ্জু বলে, লুকালে হবে না, আমাকে ফাইট করতে হবে, নয়তো আমি লুকিয়ে যেখানেই থাকবো সেখান থেকেই ও আমাকে নিয়ে যেতে পারবে। এরপর পরদিন সকালবেলা ললি নানজিকে বলে, আজ তোমার স্ত্রীকে নিয়ে বাবা মায়ের কাছে যাওয়ার কথা, সেখানে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এটা তো খারাপ দেখায় তাই না? নানজি বলে, আমি থাকতে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। তখন সিস্টেম ললিকে বলে, ম্যাডাম একটু পরেই সেকেন্ড মেন লিডের আগমন ঘটবে, তার কাছে তার মায়ের রেখে যাওয়া একটা পাউচ রয়েছে, একটু পর রাজপ্রাসাদে সেটা হারিয়ে যাবে, তখন সেটা আপনি তাকে কুড়িয়ে দেবেন, এতে সে আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে আর আপনাকে ভালোবাসতে শুরু করবে, আর আপনাকে দিয়েই দুই নায়কের শত্রুতা আরো বাড়তে থাকবে। এটা শুনে ললি অনেক খুশি হয়। নানজি যখন ললির হাত ধরতে যায় তখন জিঞ্জু এসে তার হাত ধরে ফেলে। সে বলে, বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তোমাকে তোমার স্ত্রীকে নিয়ে যেতে হবে, আমি ঠিক বললাম না মিস ললি? লসির সেবক বলে, উনি নিজে থেকে আবার ফিরে এসেছে, উনি কি মরতে চাইছে নাকি? লসি বলে, ও কোনো বোকা মেয়ে না, যা করছে বুঝে শুনেই করছে। ললি তখন বুকে ব্যথার নাটক করলে নানজি তাকে ধরে বলে, আমি অবশ্যই তোমাকে সুস্থ করব, সেটা যে কোনো মূল্যে। একটু পর ফুগুই এসে জিঞ্জুকে বলে, ম্যাডাম আমাদের আজকের প্ল্যান কি কাজে লাগবে? জিঞ্জু বলে, সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরে। এরপর সে আবার লসির কাছে যায় আর বলে, আমি চাই আপনি আজও আমাকে সাহায্য করুন। লসি বলে, তোমাকে এতবার সাহায্য করার চেয়ে আমি তোমাকে একেবারে মেরে ফেললেই তো ভালো হয়। জিঞ্জু বলে, আপনি ভুলে যাবেন না, আপনার নাম আমার হাতে আছে, আপনার আন্ডারপ্যান্ট আমার কাছে আছে। লসি বলে, এক কাজ করি, নানজি তোমাকে মেরে ফেলুক, এরপর তোমার পুরো বডিতে আগুন লাগিয়ে দিই, তাহলেই তো সব প্রমাণ একেবারে শেষ হয়ে গেল। তোমার কি মনে হয়, এই বুদ্ধিটা কেমন? এরপর সে চলে যায়। অন্যদিকে নানজি ললিকে এক জায়গায় বসায়। ললি বলতে থাকে, তুমি আমাকে বাঁচাতে কোনো সাধারণ মানুষকে কিন্তু মারবে না। তখন সিস্টেম তাকে বলে, ম্যাডাম এখনই সেকেন্ড নায়কের পাউচ হারিয়ে যাবে। দেখা যায় সত্যিই লসির পাউচ হারিয়ে গেছে। ললি নানজিকে সরানোর জন্য বলে, তুমি আপাতত আমার জন্য অল্প কিছু ওষুধ নিয়ে আসো। নানজি সেখান থেকে চলে যায়। বাইরে এসে সে তার সেবককে বলে, খুব তাড়াতাড়ি জিঞ্জুর ব্যবস্থা করো। জিঞ্জু যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল তখন এক ইউনুক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় ললি লসির পাউচটা খুঁজছিল, তবে সে সেটা কোথাও পায় না। তখনই মহারাজ আর মহারানী সেখানে আসে। মহারানী বলতে থাকে, তুমি কোথাকার কোন মেয়ে, মহারাজকে দেখেও সম্মান জানাচ্ছ না? এদিকে দেখা যায় লসি জিঞ্জুকে ধরে ফেলেছে। সে তাকে উঠানোর পর সৈনিক বলে, ম্যাডাম আমরা আপনার বদলে অন্য একটা বডিকে নিচে ফেলে দিয়েছি, যার শরীরে পিগের রক্ত ভরা ছিল। ম্যাডাম আপনি কি করে বুঝলেন যে প্রধানমন্ত্রী আপনাকে বাঁচাবে? লসি বলে, ও অনেক কিছুই আগে থেকেই বুঝতে পারে, তবে তুমি যে আমার পাউচটা চুরি করেছো এটা কিন্তু খুবই খারাপ করেছো। জিঞ্জু বলে, আপনি চিন্তা করবেন না, এগুলো আর কখনোই হবে না, আমি একবার ভালোই ভালোই এখান থেকে চলে যাই, এরপর আমাদের আর কখনোই দেখা হবে না। এবার শুধু ললির মিথ্যাটা ধরার পালা। অন্যদিকে ললির কাছে নানজি আসে। মহারানী বলে, ও এটা তোমার লোক, এজন্যই তো এত বেয়াদব। আসলে এই মহারানী হলো যুবরাজের সৎমা। ললি সেখানে অনেক সুন্দর করে কথা বলে যে প্রত্যেক মানুষই সমান, মানুষের আলাদা আলাদা এত স্ট্যাটাস হয় না।
এগুলো শুনে মহারাজ বলে, আমি এই প্রথম কোনো মেয়েকে দেখছি যে এত সুন্দর কথা বলতে জানে। মহারানী বলে, তোমার এত বড় সাহস, এখানে এসে ডায়লগ দিচ্ছ? সিস্টেম বলে, ম্যাডাম, এখন দ্বিতীয় নায়কের এসে আপনার পক্ষে কথা বলার কথা, তবে সে এখনো আসেনি। তখন বাইরে একটা পাত্র আনতে দেখে ললি অসুস্থতার নাটক করে। তাকে তাড়াতাড়ি সেই ওষুধ খাওয়ানো হয়। সে বলতে থাকে, আমার আর কষ্ট হচ্ছে না, আমি একদম সুস্থ হয়ে গেছি। কিন্তু কেমন যেন ওষুধটা রক্তের মতো ঘ্রাণ আসছে। নানজি বলে, হ্যাঁ, এটাতে রক্ত দেওয়া হয়েছে। তখনই লসি সেখানে আসলে সিস্টেম বলে, ম্যাডাম, দ্বিতীয় নায়ক এসে গেছে। তার মন জয় করার জন্য প্রথম সুযোগ আপনি হারিয়েছেন, এবার কোনো একটা উপায় বের করুন। ললি নানজির হাত ছেড়ে দিয়ে বলে, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাঁচাতে আরেকজনকে মেরে ফেলেছো। নানজি বলে, কারণ তোমার জীবন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ললি বলে, তোমার কাছে যেমন আমি ইম্পর্টেন্ট, অন্য কারো কাছে সেও ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেক মানুষের জীবন সমান। তুমি মনে করছো এসব করলে আমি খুশি হব? মহারাজের তার কথা ভীষণ ভালো লাগছিল, আর এইসব কথায় লসি ধীরে ধীরে ললির দিকে তাকাচ্ছিল। কিন্তু তখনই জিঞ্জু বলে ওঠে, খুব সুন্দর কথা বলেছ। তাকে দেখে ললি বলে, তুমি এখনো বেঁচে আছো? সে বলে, মানে তুমি এইমাত্র আমি মারা গেছি বলে কত কষ্টের কথা বললেন, সেগুলো কি নাটক ছিল? ললি বলে, অবশ্যই না, আমি খুশি হয়েছি। কিন্তু আমি যে ওষুধটা খেলাম তাতে তাহলে কিসের রক্ত ছিল? ললি বলে, পিগের। এটা শুনে লসি বলে, তার মানে ললি ম্যাডামের অসুখ যে কোনো রক্তেই ভালো হয়। এটা শুনে ললি বমি করতে চলে যায়। জিঞ্জু নানজিকে বলে, আমি জানি তুমি ওকে ভালোবাসো, তাই আমি আমার জায়গা ছেড়ে দিতে রাজি আছি। এটা শুনে মহারাজ সেখান থেকে উঠে চলে যায়। মহারানী তার সেবিকাকে ইশারা দিলে সে লসিকে বলে, মহারানী আপনাকে ডাকছে। লসি ধীরে ধীরে জিঞ্জুকে বলে, আজ রাত 1টার দিকে আমি তোমাকে সিটি গেট পার করে দেব। রাতে আমার জন্য এনসেন্ট্রাল হলে অপেক্ষা করবে, আমি যেন তোমাকে আর জীবনে না দেখি। জিঞ্জু এতে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ললি বলছিল, ও এত খারাপ, একে তো এখনো বেঁচে আছে, তার উপর আমাকে এত অপমান করালো। সিস্টেম বলে, ম্যাডাম, গল্প এগিয়ে যাওয়ার জন্য তাকে না মরলেও চলবে। এমনিতেও আপনি গল্প এগিয়ে নিয়ে যেতে পারবেন, আর এরপর আপনার সময়ে পৌঁছাতে পারবেন। ললি বলে, অসম্ভব, ও একটা সামান্য সাপোর্টিং ক্যারেক্টার, ওর কাছে কেন আমি অপমান হব? ওকে মরতেই হবে, সেটা যে কোনো মূল্যে। অন্যদিকে লসি মহারানী মানে তার বোনের কাছে আসে। মহারানী বলে, কেন যেন আমার মনে হচ্ছে তুমি যুবরাজের স্ত্রীর প্রতি একটু দুর্বল। তুমি ভুলে যেও না, তুমি বিয়ে করতে পারবে না, তোমার কোনো সন্তান হবে না। আমার ছেলেই তোমার ভরসা। আমার ছেলে ইয়ান যদি রাজা হতে পারে তাহলে তোমার আমার কোনোটার অভাব হবে না, কিন্তু তোমার চোখে আমি সেরকম কোনো আকাঙ্ক্ষা দেখতে পারছি না। লসি বলে, আপনি ভুল ভাবছেন মহারানী। সে বলে, ভুল ভাবছি? তাহলে আমাকে প্রমাণ করো, আমাকে প্রমাণ করো তুমি আমার বিশ্বাসের যোগ্য। আজ রাতের পর কোনোভাবেই যাতে নানজি বেঁচে না থাকে। এরপর বাইরে এসে লসি বলতে থাকে, মহারানী চায় আমি আজ রাতে নানজির ওপর অ্যাটাক করি। যদি আমি সফল হই তাহলে ইয়ান হবে রাজা, আমরা সব পেয়ে যাব। আর যদি আমি বিফল হই তাহলে আমি যাব জেলে। মহারানীর তাহলে আর কোনো চিন্তা থাকবে না। উনি প্রায়ই বলে, আগে প্রাসাদে একটা রানী ছিল যে কিনা ছোট লোক ছিল, তবে সে জানে না আমি ওই ছোট লোকের ঘরেই জন্মেছি। মহারানী মনে করে আমি তার ভাই, তবে আমি আসলে তার সেই সতীনের ছেলে যাকে সে একদমই সহ্য করতে পারে না। আমি অনেক কষ্টে নিজের পরিচয় লুকিয়ে এত প্ল্যান করেছি। অন্যদিকে জিঞ্জু আর ফুগুই অ্যানসেন্ট্রাল হলে ছিল। তাদের হাতে লসির পাউচটা ছিল। ফুগুই বলে, ম্যাডাম, এটা তো হাওথার্ন ফুলের ছবি, কিন্তু ওই ফুল তো সবসময় সাদা হয়, তাহলে এখানে লাল কেন? এদিকে লসি বলতে থাকে, আমি একটা একটা করে প্ল্যান সাজিয়েছি। সবকিছু আমার হাতে আসার পর আমি তার চোখের সামনে ইয়ানকে মেরে ফেলবো। এতে সে বুঝতে পারবে ওই ছোট লোকের ছেলে কি করতে পারে। তখনই ওপরে আবারও কমেন্টস উঠতে থাকে, যেগুলো দেখে ললি বলে, তার মানে দ্বিতীয় নায়কও ললিকে ভালোবেসে ফেলবে। ফুগুই বলে, ম্যাডাম, দ্বিতীয় নায়ক যা ইচ্ছা করুক, শুধুমাত্র আজ প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচিয়ে নিয়ে গেলেই হলো। জিঞ্জু বলে, না, সে আসবে না। এদিকে নানজি আর ললি একসঙ্গে কথা বলছিল। তখন লসি তার উপর অ্যাটাক করে দেয়। সিস্টেম ললিকে বলে, ম্যাডাম, এটা সেকেন্ড নায়ক। গল্পের প্লট অনুযায়ী সে এখন নায়ককে মারতে এসেছে, তবে সে নায়কের সঙ্গে পারবে না, তাই সে আপনার উপর অ্যাটাক করতে চাইবে, কিন্তু নায়ক আপনাকে বাঁচিয়ে নেবে। দেখা যায় এই সব কিছুই ঘটছে। লসির হাতে একটা আঘাত লেগেছে। সিস্টেম বলে, ম্যাডাম, এখন সেকেন্ড নায়ক আপনাকে বন্দি বানিয়ে একটা প্যাভিলিয়নে নিয়ে যাবে, আর সেখান থেকেই ড্রামার দ্বিতীয় স্টোরি শুরু হবে। সে পুরোপুরি আপনাকে ভালোবেসে ফেলবে, তাই আপনি প্রস্তুত হয়ে যান।
তখনই বাইরে অনেক মানুষ চলে আসে। লসি ঘর থেকে বেরিয়ে যায়। ললি অবাক হয়ে মনে মনে বলতে থাকে, এটা কি হলো? এদিকে এরা দুজন বসেছিল আর ভাবছিল প্রধানমন্ত্রী হয়তো সত্যিই আসবে না। তখনই তারা কারো আসার শব্দ শুনলে দুজনেই দুটো অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। তবে দেখা যায় লসি এসেছে। এদিকে সেনারা বলছিল যে কোনো মূল্যে ওই অ্যাসাসিনকে ধরতে হবে। তখন তাদের নজর পড়ে যে তারা এনসেটল হলে এখনো যায়নি। দাসী বলে, ম্যাডাম সেনারা এদিকেই আসছে। জিঞ্জু উঠতে চাইলে লসি তাকে ধরে বলে, তুমি যেতে পারবে না, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। বাঁচলে একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। জিঞ্জু বলে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? লসি তখন তাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে বলে, এটা একটা বিষ, এর অ্যান্টিডোট তোমাকে 2 ঘন্টার মধ্যেই খেতে হবে, না খেলে তুমি বাঁচবে না। এইটাকে বলা হয় হুমকি। সৈনিকরা এদিকে আসতে থাকলে জিঞ্জু লসির আঘাত থেকে রক্ত নিয়ে নিজের ঘাড়ে লাগায়। এরপর একটা চিৎকার দেয়। সৈনিকরা সেখানে গেলে জিঞ্জু বলতে থাকে, অ্যাসাসিন এসেছিল, সে ওই দিকে গেছে। সৈনিকরা তখন অন্যদিকে চলে যায়। লসি বেরিয়ে এসে বলে, এভাবে না, আমাকে এই অ্যানসেট্রাল হল থেকে বাইরে যেতে সাহায্য করো। অন্যদিকে দেখা যায় লানের দাসী বলছে, ম্যাডাম আমি সব ব্যবস্থা করে ফেলেছি। লান মনে মনে বলছিল, জিঞ্জু তুমি বেঁচে থাকলে আমি নানজি ভাইয়ের বউ কখনোই হতে পারবো না, তাই তুমি আমাকে দোষ দিও না। দেখা যায় অ্যানসেট্রাল হলে এক অ্যাসাসিন এসেছে জিঞ্জুকে মারার জন্য। তবে লসি জিঞ্জুকে বাঁচিয়ে নেয়। সে ওই লোককে মেরে ফেলে, তবে তার হাতে তলোয়ারের একটা আঘাত লেগে যায়। অন্যদিকে নানজি তার সৈনিককে বলে, ওই অ্যাসাসিনের ফাইটিং স্কিল একদম আমার সমান, ওটা লসি ছাড়া আর কেউ না। সৈনিক বলে, ক্ষমা করবেন যুবরাজ, তবে আমরা তাকে ধরতে পারিনি। এইমাত্র আমরা দেখলাম আরো একজন ম্যাডাম জিঞ্জুকে মারতে যাচ্ছে। যুবরাজ, আমরা কি তাকে উদ্ধার করব? নানজি বলে, কোনো দরকার নেই। ললি তখন মনে মনে খুশি হয়। দেখা যায় ওই দিন লান এসে তাকে চিৎকার চেঁচামেচি করে বলছিল, তুমি নানজি ভাইয়াকে পটাতে চাইছো? ললি বলে, রাজকুমারী আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? তার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি তো একটা সাধারণ মানুষ, আমি তো আপনার রাস্তায় আসতে পারবো না। তবে যুবরাজের স্ত্রীকে আপনি কিভাবে সরাবেন? আসলে সেই লানকে উস্কে দিয়েছে যাতে লান জিঞ্জুকে মেরে ফেলে। বর্তমানে সে সিস্টেমকে বলে, কিন্তু তারপরও তো কাহিনী মিলছে না। লসির তো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কথা ছিল। সিস্টেম বলে সে প্যালেস থেকে বের হতে চাইছে, আপনি গেটে গেলেই হয়তো তাকে দেখতে পাবেন। হতে পারে তখন আপনাদের স্টোরি এগোতে পারে। এদিকে লসির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে ওই তলোয়ারে বিষ ছিল। এখান থেকে তাদেরকে যে কোনো মূল্যে পালাতে হবে। তাই জিঞ্জু এনসেট্রাল হলে আগুন লাগিয়ে দেয় আর তারা পেছনের রাস্তা দিয়ে প্যালেসের গেটের কাছে চলে আসে। লসি জিঞ্জুকে একটা টোকেন দিয়ে বলে, তুমি চলে যাও। সে অনেক অসুস্থ হয়ে যায়। দেখা যায় নিচে ললি লসির জন্য অপেক্ষা করছিল। লসি জিঞ্জুকে বলে, একটু পর প্যালেসের গেট বন্ধ হয়ে যাবে, তুমি আর যেতে পারবে না, তাই তুমি আমাকে ফেলে চলে যাও। আমি তোমাকে যেটা দিয়েছি সেটা হাওথার্ন ফলের ওষুধ, ওটা কোনো বিষ ছিল না। জিঞ্জু তার হাতে একটা চাকু দিয়ে বলে, আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব, আপনি আমার পিঠে আঘাত করুন। লসি করতে চায় না, তবে জিঞ্জু তাকে তার পিঠে একটা আঘাত করতে বলে। এরপর জিঞ্জু ওই আঘাত নিয়ে প্যালেসের গার্ডেদের কাছে গিয়ে বলে, একটা অ্যাসাসিন আমাকে আঘাত করে ওইদিকে পালিয়েছে। সবাই তখন সেদিকে যায়, এমনকি ললিও। জিঞ্জু এক গার্ডকে ওই পেন্ডেন্ট দেখালে সে তাদেরকে বাইরে যেতে দেয়। জিঞ্জু লসিকে এক ডাক্তারখানায় নিয়ে আসে। ডাক্তার লসির চিকিৎসা করে বলে, আর একটু দেরি হয়ে গেলেই বাঁচানো মুশকিল হয়ে যেত। আপনারা যেহেতু স্বামী স্ত্রী, তাই আজ এখানেই থাকুন, আমি বাড়িতে চলে যাচ্ছি। জিঞ্জু তাকে সত্যিটা বলতে চায়, তবে লসি বলতে দেয় না। ডাক্তার চলে গেলে লসি জিঞ্জুকে তার আঘাতটা দেখাতে বলে। জিঞ্জু প্রথমে দেখাতে চায় না, তবে লসি বলে, আমি এমন জায়গায় তোমাকে আঘাত করেছি যাতে তোমার জীবন রিস্কে না পড়ে, কিন্তু তারপরেও সেটার চিকিৎসা প্রয়োজন। জিঞ্জু তখন পোশাক খুলে ফেলে। লসি তার আঘাতে ওষুধ দিতে দিতে বলে, তুমি কেন আমাকে বাঁচালে? তুমি তো চলে আসতে পারতে। জিঞ্জু বলে, আপনি আমাকে অনেকবার বাঁচিয়েছেন, আপনি অসুস্থ হয়েছেন আমাকে বাঁচাতে গিয়ে, তাই আপনাকে আমি ছেড়ে আসতে পারি না। সে লসির সেই পাউচটা তাকে দিয়ে দেয়। পরে বলে, তাছাড়া আগামীকাল আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, ভবিষ্যতে আমাদের আর কখনোই দেখা হবে না। এইটুকু আমি আপনার জন্য করতেই পারি। এটা শুনে লসির মন খারাপ হয়ে যায়। তখনই ডাক্তার ঘরে আসলে লসি জিঞ্জুকে বুকে জড়িয়ে ধরে। ডাক্তার বলতে থাকে, আপনার শরীরে যে বিষ ছড়িয়েছিল সেটা কিন্তু অনেক দামি বিষ, রাজপ্রাসাদ ছাড়া এটা পাওয়ার কথা না, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। লসি তাকে মেরে ফেলতে চায়, তবে জিঞ্জু তাকে আটকায়। সে বলে, সে আমাদের বাঁচালো, তাকে আমাদের মারা ঠিক হবে না। লসি বলে, আমরা দুজন মিলে ডাকাতি করি। জিঞ্জু তাকে 2টো স্বর্ণের মুদ্রা দিয়ে দেয়। ডাক্তার বলে, আমি কালই এই রাজ্য ছেড়ে চলে যাব, আপনাদের কথা কেউ জানতে পারবে না। এরপর লসি বলতে থাকে, এই বিষ লিংসু শহরে পাওয়া যায়। জিঞ্জু বলে, তার মানে এই কাজ লানের। ও যুবরাজকে এত ভালোবাসে যে তার জন্য আমাকেও মারতে রাজি আছে।
লসি বলে, অন্যের কথা বলছো? তুমি যুবরাজকে ভালোবাসো না? জিঞ্জু যখনই বলতে চায়, লসি তখন দাঁড়িয়ে পড়ে। সে বলে, যদিও আমি তোমাকে হাওথান ফল খেতে দিয়েছিলাম, তবে সেটা 15 বছর আগের। সেটা হয়তো এখন বিষ হয়ে গেছে। জিঞ্জু তার কথা ইগনোর করে বলে, নানজিকে আমি কখনোই ভালোবাসতাম না। জানি না তার প্রতি আমার কি অবসেশন ছিল। শুধু মনে হতো তাকে আমাকে ভালোবাসতেই হবে, তাকে আমাকে বিয়ে করতেই হবে। তবে এখন আমি নিজের ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমি আর কাউকে ভালোবাসি না। এটা শুনে লসি খুশি হয়ে বসে পড়ে। সে বলে, হাওথান ফল আমিও খাই, কিছু হয় না। এরপর পরদিন সকালের সিন দেখানো হয়। লসির সেবক বলে, আমি আপনার চিহ্ন দেখে এখানে এসেছি, আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি, এবার আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। লসি জিঞ্জুর দিকে তাকালে সৈনিক বলে, মাস্টার, জিঞ্জু ম্যাডাম আপনার কাছে আসার পর থেকে একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে আপনার এত বছরের পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে। লসি এরপর তার সঙ্গে চলে যায়। নানজি আর ললি একসঙ্গে ছিল। তখন নানজির সৈনিক এসে বলে, যুবরাজ, গতকাল রাতে অ্যানসেট্রাল হলে আগুন লেগেছিল। জিঞ্জু ম্যাডামকে প্রাসাদের কোথাও পাওয়া যায়নি। এটা শুনে ললি আর লান দুজনেই ভয় পেয়ে যায়। নানজি বলে, তুমি আগে ওই অ্যাসাসিনকে খুঁজে বের করো যে আমাকে মারতে চেয়েছিল। তখনই লসি এসে বলে, আমি তাকে পেয়েছি। সে ওই অ্যাসাসিনের বডি নিয়ে আসে, যে কাল জিঞ্জুকে মারতে চেয়েছিল, মানে যাকে লান ভাড়া করেছিল। নানজি বলে, তুমি নাটক করবে না, আমি জানি আমার উপর যে অ্যাটাক করেছে সে তুমি ছিলে। লসি বলে, আমি অলরেডি এই ব্যাপারে মহারাজের কাছে রিপোর্ট পাঠিয়েছি। আপনি যে এত বড় অপবাদ দিচ্ছেন, এটা যদি মিথ্যা প্রমাণ হয় তার ভার আপনি সইতে পারবেন তো? তাই নানজি আর কিছুই বলে না। ললি পরে সিস্টেমকে বলে, আমাকে আমার পয়েন্টস দিয়ে বলো তো জিঞ্জু কোথায় আছে। এদিকে ফুগুই জিঞ্জুকে বলে, ম্যাডাম, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি ছোটবেলা থেকেই যুবরাজকে পছন্দ করেন, তাহলে এখন কেন তাকে একদমই সহ্য করতে পারছেন না? জিঞ্জু কল্পনা করে, ছোটবেলায় একদিন তার নানজির সঙ্গে দেখা হয়েছিল। সে বলছিল, এই ছেলেটা অনেক ভালো, আমি যদি প্রতিদিন ওকে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। তখন ফুগুই বলেছিল, ম্যাডাম, আপনি যদি তাকে প্রতিদিন দেখতে চান তাহলে বড় হয়ে আপনাকে তাকে বিয়ে করতে হবে। তাহলেই আপনার বাবা মায়ের মতো আপনারা দুজনও সারা জীবন একসাথে থাকতে পারবেন। বর্তমানে জিঞ্জু বলে, তবে এখন আমি বুঝতে পারছি সেটা আমার সত্যিকারের ভালোবাসা ছিল না। আমাদের সবাই কোনো না কোনো ভাবে নানজির সঙ্গে জড়িত। যেমন আমি তার ছোটবেলার বন্ধু, ছোট থেকেই তাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। লসি শুরু থেকেই তার শত্রু। লান তাকে ভালোবেসে সবকিছু করতে পারে। ললি অন্য কোনো টাইমলাইন থেকে এসেছে শুধুমাত্র তাকে ভালোবাসার জন্য। তার মানে আমাদের এখানকার প্রত্যেকটা লোক তার সঙ্গে জড়িত। হয়তো সে কোনো মেইন ক্যারেক্টার। তবে আজকের পর আমি আর এখানকার কেউ থাকতে চাই না, আমি আমার বাবার কাছে চলে যাব। ফুগুই পাশের ঘরে জিঞ্জুর জন্য ওষুধ আনতে যায়। তবে তখনই নানজির সৈনিক আরো লোকজন নিয়ে জিঞ্জুকে নিয়ে যেতে আসে। প্রশ্ন হলো, সে কিভাবে জানলো জিঞ্জু এখানে আছে? আসলে ললি তাকে বলেছে। এরপর ফুগুই লসির কাছে গিয়ে মিনতি করে বলতে থাকে, আমার ম্যাডামকে বাঁচান, যুবরাজ আবারও তাকে ধরে নিয়ে গেছে। সৈনিক লসিকে বলে, মাস্টার আর না। লসি বলে, আমি ওকে অনেকবার বাঁচিয়েছি, এখন ওকে বাঁচিয়ে আমার আর কোনো লাভ নেই। যুবরাজ তার স্ত্রীকে নিয়ে গেছে, এতে আমার কিছু করার নেই। এই বলে সে চলে যায়। অন্যদিকে জিঞ্জুকে নিয়ে আসা হচ্ছিল, তখনই সেখানে একটা ধোঁয়ার সৃষ্টি হয়। ওই সময় লসি সেখানে এসে লোক দুটোকে তীর ছুঁড়ে মারে। তাদেরকে মারতে চাইলে জিঞ্জু না করে, তাই লসি তাদেরকে স্বর্ণমুদ্রা দিয়ে দেয় আর চলে যেতে বলে। জিঞ্জু বলে, আপনার এখানে আসা একদম উচিত হয়নি। লসি বলে, আমি ভাবছিলাম তোমাকে বাঁচিয়ে আমার আর কোনো লাভ নেই। আবার আমি এটাও ভাবছিলাম, আমি না আসলে তুমি কি করবে। তখনই তারা কারো আসার শব্দ শুনে পুতুল নাচ খেলা দেখার সেখানে লুকিয়ে পড়ে। দেখা যায় এসেছে যুবরাজের সৈনিক। জিঞ্জু বলে, আজ রাতেই আমি চলে যাব। আমি এখানে থাকলে আমার বিপদ কমবে না, আর সাথে আপনিও বারবার বিপদে পড়বেন। লসির মন তখন খারাপ হয়ে যায়। সে বলে, তুমি যদি রাজপ্রাসাদে চলে যাও, মহারাজকে গিয়ে সবকিছু বলো, তাহলে যুবরাজের কোনো সাহস নেই তোমার গায়ে একটা ফুলের টোকা দেয়ার। এই রাজ্য ছেড়ে যাওয়ার কি দরকার? জিঞ্জু বলে, এই পুতুল নাচ দেখছেন? আপনি যদি কখনো জানতে পারেন আপনার জীবন আপনার হাতে নেই, অন্য কেউ যা ইশারা করবে আপনাকে সেভাবেই চলতে হবে, তখন এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো মঞ্চ থেকে নেমে যাওয়া। লসি তখন তলোয়ার দিয়ে পুরো মঞ্চটা কেটে ফেলে। সে বলে, এখন আর মঞ্চ নেই, এখনো কি তুমি চলে যাবে? অন্যদিকে নানজি ললির সঙ্গে তার কষ্টের কথা বলছিল। তবে ললি সিস্টেমকে জিজ্ঞেস করে, এখনো কেন জিঞ্জুকে পাওয়া যাচ্ছে না? তখন সৈনিক এসে বলে, জিঞ্জু আবার হারিয়ে গেছে। ওই সময় এক বুড়ো মহিলার সঙ্গে ললির ধাক্কা লাগলে ললি তাকে বকাঝকা শুরু করে।
সিস্টেম বলে, ম্যাডাম এটা গল্পের স্টোরি, আপনি ওনাকে সুন্দরভাবে বোঝাবেন, এতে যুবরাজ আপনার প্রতি আরো দুর্বল হবে। ললি এরপর ওই বুড়ো মহিলাকে বলে, আমাকে ক্ষমা করে দিন, আপনি ঠিক আছেন তো? এরপর সে সিস্টেমকে বলে, আমাকে বলো জিঞ্জু কোথায় আছে। দেখা যায় জিঞ্জু প্রায় সিটি গেটের কাছাকাছি আছে। সিস্টেম বলে, ম্যাডাম ওনাকে ছাড়াও আপনি গল্প মেইন স্টোরিতেই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ললি বলে, মেইন স্টোরিতে ছিল জিঞ্জু তার ভার্জিনিটি হারাবে, তখন আমি তাকে বোঝাতে যাব, পরে সে আমাকে ধাক্কা দিয়ে দেবে আর নানজি তাকে মেরে ফেলবে। সে তখন একটা শয়তানি হাসি দেয়। এদিকে জিঞ্জু বলতে থাকে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের যেন আর কখনোই দেখা না হয়। লসিও বলে, হ্যাঁ আমাদের যাতে আর কখনো দেখা না হয়। জিঞ্জু তখন ফুগুয়ের কাছে যাচ্ছিল, তখন হঠাৎ সে গায়েব হয়ে যায়। লসির টোকেনটা সেখানে পড়ে যায়। লসিও এতে ভীষণ অবাক হয়ে যায়। দেখা যায় জিঞ্জু একটা ব্রথালে আছে। আসলে ললি এটা করেছে, সে চেয়েছে জিঞ্জু এখানে যাতে নিজের ভার্জিনিটি হারিয়ে ফেলে। ফুগুই বলতে থাকে, প্রধানমন্ত্রী এই কাজ ললির। আমি জানি, ম্যাডাম আগেও আমাকে বলেছিল, ললি আগেও একবার তাকে এভাবে উধাও করে নিয়ে গিয়েছিল। লসি তখন সৈনিককে বলে 15 মিনিটের মধ্যে জিঞ্জু কোথায় আছে খুঁজে বের করতে। অন্যদিকে ব্রথালের ওইরান জিঞ্জুকে ধরে নিয়ে এসেছে এবং সে লোকেদেরকে বলছিল, আজকের যে মেয়েটা এসেছে সে প্যালেস থেকে এসেছে, বলুন আপনারা তাকে কত দিয়ে নেবেন। একজন 150 টাকা দেয়। সেই লোক জিঞ্জুর কাছে গেলে জিঞ্জু বলে, আমাকে ছেড়ে দিন, আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। লোকটি তার হাতে লসির নাম দেখতে পেয়ে জিজ্ঞেস করে, এখানে লসির নাম কেন লেখা? জিঞ্জু বলে, আমি প্রধানমন্ত্রীর প্যালেস থেকে এসেছি। সেই লোক বলে, তাতে কি হয়েছে, নিশ্চয়ই তুমি কোনো দাসী, তোমাকে বিক্রি করে দিয়েছে। সে তার সঙ্গে জোর করে কিছু করতে চাইলে লসি সেখানে চলে আসে। সে নিজের উপরের জামাটা জিঞ্জুকে পরিয়ে দেয়। সেই লোক বলে, আপনি ওকে নিতে পারবেন না, আমি 150 টাকা দিয়ে ওকে কিনেছি। লসি তার দিকে 151 টাকা ছুড়ে দেয়। লোকটি বলে, 1 টাকা বেশি কেন? লসি বলে, এটা তোমার জীবনের দাম। এরপর সে তাকে মেরে ফেলে। এতে সবাই ভয় পেয়ে যায়। লসি বলে, আজ যে ও এখানে এসেছিল ও দেখতে কেমন ছিল, কোনো কথা যদি বাইরে যায় একটা মানুষও বেঁচে থাকবে না। তখনই নানজি ললিকে নিয়ে সেখানে আসে। নানজি বলে, তুমি এখানে কি করছো? লসি বলে, তুমি আসতে পারলে আমি আসতে পারবো না। সৈনিক জিঞ্জুর ছবি দেখিয়ে বলে, এরকম কোনো মেয়ে এখানে আছে? তবে তারা না করে দেয়। ললি বলে, আপনার সাথের মেয়েটাকে আমি একটু দেখতে চাই। লসি বলে, তুমি যদি 1 পাও বাড়াও আমি তোমাকে জানে মেরে ফেলবো। ললি বলে, তুমি আমাকে মারবে না। তবে লসি তাকে একটা আঘাত করে। এটা দেখে নানজি অনেক রেগে যায়। সে বলে, তোমার সাথের মেয়েটা আমাকে দেখতেই হবে, কারণ আমারও তাকে পছন্দ হয়েছে। লসি তখন তাকে কোলে নিয়ে বলে, এখানে মেয়েদের অভাব নেই, নিজের মন মতো একটা পছন্দ করে নিও। এই বলে সে জিঞ্জুকে নিয়ে চলে যায়। সে জিঞ্জুকে একেবারে নিজের বাড়িতে নিয়ে আসে। জিঞ্জু কিছু বলতে চাইলে লসি বলে, তুমি একটা শব্দ করো, একটু চিৎকার করো। জিঞ্জু তো কিছুই বুঝতে পারে না, তাই সে জোরে একটা চিৎকার করে। লসি এটা দেখে হাসতে শুরু করে। সে বলে, আমি তোমাকে ব্রথাল থেকে নিয়ে এসেছি। আমার বাড়ির সবাই হলো মহারানীর গুপ্তচর, তাই ব্রথালের মেয়েরা যেমন শব্দ করে তুমি সেরকম শব্দ করো। জিঞ্জু এবার সেরকম শব্দ করলে লসি নিজেই লজ্জা পেয়ে যায় আর সেই গুপ্তচর আড়াল থেকে সরে যায়। এরপর জিঞ্জু বলতে থাকে, আমি জানি আপনার অনেক সিক্রেট রয়েছে, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, প্রতিশোধ না নিয়ে আপনি আপনার জীবনটা সুন্দর করার চেষ্টা করুন। লসি বলে, তুমি আসলে কে? তুমি কিভাবে আমার সব সিক্রেট জানো? তুমি আমার চোখের সামনে ছিলে, হঠাৎ করে চোখের পলকে তুমি কিভাবে ব্রথালে চলে গেলে? তুমি আমাকে সবকিছু সত্যি বলো। তখনই সৈনিক এসে বলে, ফুগুইকে পাওয়া যাচ্ছে না। জিঞ্জু বুঝতে পারে এই কাজ ললি করেছে। সে ফুগুইকে বাঁচাতে যেতে চাইলে লসি তাকে আটকায়। সে বলে, এত কিছুর পরে আগামীকাল সকালেই তুমি এই রাজ্য ছেড়ে যেতে পারবে, এখন কেন তুমি ওকে বাঁচাতে যাচ্ছ? ও সামান্য একটা দাসী। জিঞ্জু বলে, আমার জীবন বদলানোর জন্য আমাকে যদি কাউকে স্যাক্রিফাইস করতে হয় তাহলে সেই জীবন আমি চাই না। এই বলে সে চলে যেতে থাকলে লসি গিয়ে তাকে ধরে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো মন প্রাণ দিয়ে আমাকেই বাঁচিয়েছিলে, এখন দেখছি তুমি সবাইকেই বাঁচাতে চাও। জিঞ্জু এরপর চলে যায়। বাইরে আসলে ললি বলে, আমি জানতাম তুমি এখানেই আছো। জিঞ্জু বলে, তুমি ফুগুইকে কিডন্যাপ করেছো? কেন? আমি নানজির কাছ থেকে সরে এসেছি, তুমি তাকে বিয়ে করো, যা ইচ্ছা করো। তারপরও তুমি কেন আমার পেছনে পড়েছো? কারণ আমি একটা সাপোর্টিং ক্যারেক্টার, এই জন্য তুমি আমাকে মারতে চাও? ললি বলে, তুমি সবকিছু জেনে গেছো? জিঞ্জু বলে, আমি জানি তুমি এখানকার নায়িকা, তুমি যা চাও তাই পাবে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে তোমার কি লাভ? ললি বলে, তুমি সবকিছু যখন জেনেই গেছো তাহলে আমি তোমাকে বলে দিই, এই গল্পের নামই আমার নামে। এখানকার প্রত্যেকটা মেয়ে আমার প্রতি জেলাস, প্রত্যেকটা ছেলে আমাকে ভালোবাসে। তুমি এখানকার সামান্য একটা সাপোর্টিং ক্যারেক্টার যে কিনা নানজির হাতে বিয়ের রাতে মারা যাবে। তোমার ভাগ্য তুমি মেনে নাও। জিঞ্জু বলে, ফুগুই কোথায়?
ললি পাশে তাকালে জিঞ্জু ফুগুইকে ডেকে তোলে। ললি বলে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে স্টোরি যেভাবে চলছে সেভাবে চলতে দাও। জিঞ্জু তার শর্ত মেনে নেয়। ললি বলে, তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে, একটা দাসীর জন্য নিজে মরতে রাজি আছো। জিঞ্জু বলে, তুমিই তো বলেছিলে প্রত্যেক মানুষের জীবন সমান, নাকি সেটাও এই কাহিনীর শুধুমাত্র একটা ডায়লগ ছিল, তোমার মনের কথা ছিল না? ফুগুই বারবার না করছিল। ম্যাডাম, আমার জন্য আপনি নিজের জীবন বিপদে ফেলবেন না, তাহলে আমি নিজেই মরে যাচ্ছি। তবে জিঞ্জু তাকে না করে। সে বলে, তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও, নিজের মতো করে বাঁচো, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ললি আকাশে একটা সিগন্যাল দিয়ে দেয় যে জিঞ্জুকে পাওয়া গেছে। জিঞ্জু ফুগুইকে সিটি গেট থেকে বের হওয়ার টোকেন দিয়ে দেয় আর তাকে বলতে থাকে, তুমি এখনই চলে যাও, নয়তো আমি তোমাকে এই জীবনে কখনোই ক্ষমা করব না। তাই ফুগুই বাধ্য হয়ে চলে যায়। ললি বলে, জিঞ্জু তুমি অনেক বোকা, একটা সাপোর্টিং ক্যারেক্টার হয়ে নিজের ভাগ্য চেঞ্জ করতে চাইছো। তুমি মারা যাওয়ার পর নানজি সকল ক্ষমতা পেয়ে যাবে, লসি আমার প্রেমে পাগল হয়ে আমাকে বিয়ে করবে, তবে ওই দিন রাতেই আমি তাকে মেরে ফেলবো, তুমি এগুলোর কিছুই দেখতে পারবে না। অন্যদিকে মহারানী তার সেবিকার সঙ্গে কথা বলছিল। তখনই তারা আকাশে সিগন্যাল দেখে বুঝতে পারে জিঞ্জুকে হয়তো পাওয়া গেছে। মহারানী বলে, ওই মেয়েটার পরিবার জেনারেলের পরিবার, ওদের পাওয়ার নানজি আর লসি কেউই যেন না পায় তার একটা ব্যবস্থা করছি। অন্যদিকে লসিকে তার সৈনিক বলে, জিঞ্জু ম্যাডামকে যুবরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। লসির মনটা অনেক খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, হয়তো আমাদের ভাগ্যে এটাই ছিল। তখনই তার কাছে মহারানীর আদেশ আসে। এদিকে জিঞ্জুকে দেখানো হয়। নানজি বারবার তাকে বলছিল, তুমি কোথায় ছিলে? জিঞ্জু বলে, আমাকে ডাকাত দল ধরে নিয়ে গিয়েছিল, আমি সেখান থেকে কোনো মতে ফিরেছি। তুমি যতবারই জিজ্ঞেস করো না কেন, প্রত্যেকবার উত্তর আমার এই একটাই হবে। ললি বলে, শুনেছি মেয়েরা তার বাবা, ভাই কিংবা স্বামী ছাড়া রাতের বেলা বাইরে থাকলে নাকি তাকে পবিত্র ধরা হয় না। তুমি তাহলে এখন জিঞ্জুর সঙ্গে কি করবে? এক দাসী জিঞ্জুর হাত ধরতে চাইলে নানজি সেখানে কিছু লেখা দেখে সেটা দেখতে চায়, তবে জিঞ্জু মোমবাতিতে ধরে সেই জায়গা পুড়ে ফেলে। তখনই লসি মহারানীর আদেশনামা নিয়ে সেখানে আসে, যেখানে মহারানী বলেছে যুবরাজের স্ত্রী সারা রাত বাইরে ছিল, এতে রাজ পরিবারের অসম্মান হয়েছে, তাই তাকে বিষ খেয়ে মেরে ফেলার আদেশ দেওয়া হলো। তার সামনে বিষ দেওয়া ওয়াইন রাখা হয়। ললি ভীষণ খুশি ছিল। জিঞ্জু এক কাপ ওয়াইন তার হাতে নিয়ে বলে, এটাই আমাদের শেষ বিদায়। সে যখনই সেটা খেতে যায় তখন লসি একটা গুটি ছুঁড়ে সেটা ফেলে দেয়। মহারানীর সেবিকা বলে, প্রধানমন্ত্রী, আপনি কি মহারাজের আদেশনামাকে উপেক্ষা করছেন? লসি বলে, আদেশনামা? সে তখন আদেশনামাটা আগুনে ছুঁড়ে ফেলে। এরপর বলে, কোথায় আদেশনামা? সে জিঞ্জুর হাত ধরে তাকে নিয়ে বাইরে চলে আসে। পেছনে নানজিও আসে। সিটি গেটের কাছে এসে লসি জিঞ্জুকে বলে, তুমি চলে যাও, আর কখনো ফিরে এসো না। জিঞ্জু বলে, মহারানীর আদেশ অমান্য করা অনেক বড় অপরাধ, আমি চলে গেলে আপনি কি করবেন? সে বলে, আমি যেহেতু অপরাধ করেছি তাহলে আমি কিভাবে তাদের হাত থেকে বাঁচবো সেই প্ল্যানও জানি, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে আমি জানবো আমার চিন্তা করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। জিঞ্জু তাকে বলে, লসি তুমি আমার সাথে চলো, তুমি আমার সত্যিটা জানতে চেয়েছিলে না, আমি আমার সব সিক্রেট তোমাকে বলবো। এখানকার সব কিছু মিথ্যা, এই ঘৃণা, অবসেশন, এগুলো সব মিথ্যা। লসি সেই পাউচটা বের করে বলে, আমার কাছে আসল বলতে শুধু এই একটা জিনিসই আছে, এটা আমার মায়ের দেয়া, আমি এটা তোমাকে দিয়ে দিলাম, তুমি চলে যাও। আমি যেতে পারবো না, আমার এখানে কিছু অসম্পূর্ণ কাজ আছে। তখনই নানজি সেখানে চলে আসে। লসি তাদেরকে আটকায়। জিঞ্জু যখন বাইরে যেতে চায় তখন সে বুঝতে পারে সে সিটি গেট দিয়ে বের হতে পারছে না। সে অনেক চেষ্টা করে তবে বের হতে পারে না। তখনই সে আবারও কিছু গ্লিচ দেখতে পায়। একটু পরেই সামনে একটা দরজা দিয়ে কালো পোশাক পরা একটা লোক প্রবেশ করে। সে বলে, এখানের ক্যারেক্টাররা শুধুমাত্র অভিনয় করে যাবে, কিন্তু তুমি জেগে উঠলে কি করে? তুমি কি করে বুঝলে যে এগুলো সত্যি নয়? জিঞ্জু বলে, আপনি কি লেখক? সে বলে, না, আমি লেখকের বিবেক, আমি থাকতে তোমরা কেউ স্টোরি নষ্ট করতে পারবে না। আর তুমি জানো, তুমি সিটি গেট দিয়ে কখনোই বাইরে যেতে পারবে না, কারণ এই পুরো স্টোরি শুধুমাত্র এই রাজ্যের ভেতরেই। সিটি গেট এই গল্পের শেষ সীমানা। আজ আমি এই চাকু দিয়ে তোমাকে চিরতরে শেষ করে ফেলবো। এরপর তোমার বদলে অন্য এক জিঞ্জু আসবে, যার ফলে স্টোরি আবার সুন্দরভাবে এগিয়ে যাবে। সে যখনই তাকে মারতে যায় তখন ফুগুই সামনে চলে আসে। জিঞ্জু বলে, তুমি কোথা থেকে আসলে? আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম। ফুগুই বলে, ম্যাডাম আপনি ভালো থাকবেন। এরপরই সে একদম ছাই হয়ে উড়ে যায়। লেখকের বিবেক জিঞ্জুকে আবারও মারতে চাইলে হঠাৎ লসি কিছু একটা বুঝতে পারে। সে তলোয়ার দিয়ে তাকে আঘাত করে। এরপর যখন জিঞ্জুর জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির দাসীরা তাকে বলছে, ম্যাডাম আপনি কার কথা ভাবছেন? নিশ্চয়ই যুবরাজের কথা ভাবছেন।
জিঞ্জু ভীষণ অবাক হয়ে যায় যে সে নিজেদের বাড়িতে আছে। অন্যদিকে ললির জ্ঞান ফেরে। তখন সিস্টেম তাকে বলে, ম্যাডাম আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে আপনি একটা নোবেলের ভেতর ঢুকে পড়েছেন। এখানে আপনি একটা গরিব মেয়ে, তবে আপনি এখানকার নায়িকা। ললি বলে, মানে কি? স্টোরি আবার শুরু হয়েছে। অন্যদিকে জিঞ্জুর কাছে ফুগুই আসে। জিঞ্জু ভীষণ অবাক হয়ে যায়, কারণ এটা তো ফুগুই না। সে বলে, মিথ্যা, তুমি ফুগুই না। তখন তারা সবাই বলতে থাকে, ম্যাডাম আপনার কি হয়েছে? আপনি ফুগুইকে চিনতে পারছেন না? জিঞ্জু ভয় পেয়ে লস্যির কাছে যেতে চায়। সে লস্যির বাড়ির সামনে এসে বলে, এটা প্রধানমন্ত্রীর বাড়ি না? এক লোক বলে, এটা প্রধানমন্ত্রীর বাড়ি কেন হতে যাবে? এটা তো জেনারেলের বাড়ি। জিঞ্জু কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ললি বলতে থাকে, পুরো স্টোরি আবার নতুন করে শুরু হয়েছে। জিঞ্জু, এবার দেখি তুমি কি করো। তখনই সে পাশে নানজিকে দেখতে পায়। সিস্টেম বলে, ম্যাডাম এটা এই রাজ্যের যুবরাজ এবং গল্পের নায়ক, আপনাকে এখন তার কাছে যেতে হবে। ললি বলে, জানি জানি, এখন আমাকে ওর কাছে যেতে হবে আর ওর আঘাতে ব্যান্ডেজ করে ওর মন জয় করতে হবে। এবার আমি 1 মাস সময় লাগাতে পারবো না। সে এরপর নানজির কাছে যায়। নানজি জিজ্ঞেস করে, তুমি কে? ললি বলে, আপনার পায়ে আঘাত লেগেছে, দিন আমি ব্যান্ডেজ করে দিই। নানজি বলে, পুরুষ আর মহিলা দূরত্ব বজায় রেখে থাকতে হয়। ললি বলে, আরে এইসব বইয়ের কথা, মানুষ মানুষই হয়। তার এসব কথা নানজির খুব ভালো লাগে। তখন ওপরে কমেন্টস উঠতে থাকে যে নায়ক নায়িকার প্রথম দেখা হলো। জিঞ্জু এই কমেন্টসগুলো দেখছিল। তখন একজন লোক বলে, আরে রাস্তা থেকে সরে দাঁড়াও, জেনারেল আসছে। তখন সবাই বলতে থাকে, জেনারেল লসি 16 বছর পর বর্ডার থেকে ফিরেছে। জিঞ্জু তাকে ডাকে, তবে লসি সামনে যেতে থাকে। কেউ তার উপর অ্যাটাক করতে চাইলে জিঞ্জু তাকে বাঁচাতে চায়। লসি বলে, তুমি কে? দেখা যায় লসির হাতে রক্ত, মানে সে আঘাত পেয়েছে, তাই সৈনিক তাকে নিয়ে যায়। এরপর দেখা যায় মহারানীর সেবিকা লসিকে দেখতে এসেছে। ডাক্তার বলে, এমনিতে শরীরে তেমন কোনো আঘাত নেই, তবে উনি ভবিষ্যতে বিয়ে করতে পারবে না, কারণ উনি পুরুষের ক্ষমতা হারিয়েছে। এটা শুনে সৈনিক মাটিতে বসে পড়ে। সে বলে, কে আমার জেনারেলের এত বড় ক্ষতি করলো? সেবিকা বলে, জেনারেল একটু সুস্থ হলে মহারানীর কাছে পাঠাবেন, মহারানী তাকে দেখতে চেয়েছে। সে চলে গেলেই লসি উঠে পড়ে। সৈনিক বলে, আমি সবকিছু সামলে নিয়েছি, ওই সব ভাড়া করা গুন্ডারা অন্য রাজ্যে চলে গেছে। 16 বছর পর আপনি ফিরেছেন এবং এখন আপনি বিয়েও করতে পারবেন না, তাই মহারানীর আপনাকে নিয়ে ভয় পাওয়ার আর কিছুই নেই। লসি বলে, আমি ওর ভাই সেজে এসেছি, ও জানে না আমি ওর সেই সতীনের ছেলে, যাকে ও সবসময় ছোট লোক বলতো। আমার মা কখনোই চায়নি আমি প্রতিশোধ নিই, তবে আমি কথা শোনার ছেলে না। 16 বছর ধরে আমি বেঁচে আছি শুধুমাত্র প্রতিশোধের জন্য। তখনই এই কথাগুলো উপরে কমেন্টসে উঠতে থাকে। জিঞ্জু সেটা দেখতে পায়। ফুগুই দৌড়ে এসে বলে, ম্যাডাম আপনি এখানে কি করছেন? ম্যাডাম কিছুদিন পরেই যুবরাজের জন্মদিন, আপনি কি তার জন্য উপহার তৈরি করবেন না? জিঞ্জুর মনে পড়ে গত জন্মে সে যুবরাজকে একটা জেট দিয়েছিল, তবে নানজি সেটা ফেলে দিয়ে বলে, তুমি যাই করো না কেন, আমি কোনোদিন তোমাকে ভালোবাসবো না। এরপরে মহারাজ নানজি আর জিঞ্জুর বিয়ে ঠিক করেছিল। বর্তমানে জিঞ্জু বলে, এখান থেকে পালাতে যেহেতু পারবো না, আমি এই স্টোরিও মেনে নেব না। আমার ভাগ্য আমি বদলাবো, আর তার ভাগ্যও আমি বদলাবো। ফুগুই বলে, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? সে বলে, বিয়ে ভাঙতে। এদিকে মহারানী মহারাজের কাছে এসে বলে, আমার ভাই রাজ্যে আসার সাথে সাথেই কেউ তার উপর অ্যাটাক করলো, এখন সে আর বিয়ে করতে পারবে না, কোনো সন্তানাদি হবে না। কে আমাদের পরিবারকে এভাবে ধূলিচ্ছাৎ করতে চাইছে সেটা আমি জানতে চাই। অথচ আপনি যুবরাজের সঙ্গে জেনারেলের মেয়ের বিয়ে দিতে চাইছেন, আপনি তাকে আরো ক্ষমতাবান বানাতে চাইছেন। মহারাজ বলে, জিঞ্জু ছোটবেলা থেকেই নানজিকে পছন্দ করে, তুমি ভাবছো বাচ্চাদের মন নিয়েও আমি রাজনীতি করি? তখনই জিঞ্জু সেখানে আসে। মহারাজ বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো। জিঞ্জু মাটিতে বসে বলে, মহারাজ আমি আর যুবরাজকে বিয়ে করতে চাই না। আজ বাইরে এক বিদেশি লোকের সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, সে আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, অনেক মানুষ আমাকে দেখেছে। যুবরাজকে বিয়ে করার মতো আমার আর সম্মান নেই। মহারাজ বলে, কোন বিদেশি লোক? তখনই লসি সেখানে আসলে জিঞ্জু বলে, এই লোক সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছিল। মহারাজ আমি তাকেই বিয়ে করতে চাই। লসি বলে, ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, তবে বিয়ে করার মতো ক্ষমতা আমার নেই। জিঞ্জু বলে, আমার তাতে কিছু আসে যায় না, মান সম্মান বাঁচাতে আমি আপনাকেই বিয়ে করতে চাই। মহারাজ তখন তাদের সবাইকে চলে যেতে বলে, শুধু জিঞ্জুকে থাকতে বলে। মহারানী যাওয়ার সময় লসির দিকে তাকিয়েছিল। এরপর মহারাজ জিঞ্জুকে বলে, এবার সত্যি করে বলো, তুমি কেন নানজিকে বিয়ে করতে চাইছো না? এদিকে মহারানী বলতে থাকে, তুমি তো অনেক চালাক, ফিরে আসার সাথে সাথেই জেনারেলের মেয়ে তোমাকে বিয়ে করতে চাইছে, একজন জেনারেলের মেয়ে, আর তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে তো তুমি আমার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ওদিকে জিঞ্জু মহারাজকে বলে, আমাকে আর ওই লোককে অনেক মানুষ রাস্তায় দেখেছে, এখন আমি যুবরাজকে বিয়ে করলে মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলবে,
মহারাজ বলে, কিন্তু তোমার বাবা ভাই এই রাজ্যের জন্য অনেক কিছু করেছে। তুমি ছোটবেলা থেকেই নানজিকে পছন্দ করো, তোমার মনের ইচ্ছা পূরণ করা আমার দায়িত্ব। জিঞ্জু না করতে চায়, তবে মহারাজ বলে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। অন্যদিকে মহারানী বলতে থাকে, তুমি এত বছর পর ফিরেছো, তোমার চেহারা আমি ঠিক করে চিনতেই পারছি না। লসি বলে, মহারানী, ওই মেয়েটাকে আমি চিনি না, তবে মহারাজ যে কোনোভাবে ওই মেয়েটাকে যুবরাজের সঙ্গে বিয়ে দেবে। এতে কিন্তু যুবরাজের ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাই আপনি আমার চিন্তা না করে কিভাবে ওই বিয়ে ভাঙবেন সেটা ভাবুন। আর আমাকে এখন আপনি প্রধানমন্ত্রী বানাবেন। আমি আপনার সুসংবাদের আশায় থাকব। এই বলে সে চলে যায়। রাস্তায় তার জন্য জিঞ্জু দাঁড়িয়েছিল। লসি বলে, আপনাকে আমি চিনি না, আর আমি এই জীবনে বিয়ে করতে পারবো না, তাই দয়া করে আপনি আর এইসব কথা বলবেন না। জিঞ্জু তার হাত ধরে। ওদিকে সিস্টেম ললিকে বলে, আপনাকে যুবরাজের মন আরো ভালোভাবে ক্যাপচার করতে হবে। ললি তখন পড়ে যাওয়া নাটক করে। নানজি তাকে না ধরে কবুতর ধরে, যাতে একটা সংবাদ ছিল। সে বলে, আমি প্রাসাদে ফিরে যাচ্ছি। ললি ম্যাডাম, আপনি কি আমার সঙ্গে যাবেন? ললি ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আপনি কিভাবে আমার নাম জানেন? নানজি বলে, এই গ্রামের বেশিরভাগ বংশই লো, তাই আমি আন্দাজ করেছি। ললি সিস্টেমকে বলে, কি ব্যাপার, আমরা তো রাজপ্রাসাদে যেতাম আরো 1 মাস পর, তাই না? সিস্টেম বলে, আমিও বুঝতে পারছি না। অন্যদিকে লসি বলে, একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা পুরুষের হাত ধরা, এটা কি অনেক ভালো কাজ? জিঞ্জু বলে, আমি জানি তোমার কাছে আমাকে বেয়াদব মনে হচ্ছে, তবে তুমি আমার কথা বিশ্বাস করো, এই সবকিছুই মিথ্যা, এটা একটা স্ক্রিপ্ট। তবে তখনই সবকিছু গ্লিচ শুরু হয়ে যায়। নানজি রাজপ্রাসাদে প্রবেশ করে, আর জিঞ্জু তার সামনে ইয়ানকে দেখতে পায়, মানে বর্তমান মহারানীর ছেলে। ইয়ান বলে, আপু, তুমি আজ নানজি ভাইয়াকে দেখতে এসেছো? গত মাসে তুমি বলেছিলে তুমি নাকি তাকে বিয়ে করতে চাও না। জিঞ্জু ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, গত মাসে মানে? যুবরাজের জন্মদিন কবে? ইয়ান বলে, আগামীকাল। মানে চোখের পলকে মাঝের 1 মাস কেটে গেছে। এরপরে আমাদেরকে ড্রামার একদম প্রথম সিনটা দেখানো হয়, যখন লসি একটা ব্রথালি ছিল। মহারানী তার এক লোককে বলছিল, আমার ভাইটাকে আমার কিছুটা সন্দেহ হচ্ছে, ছোটবেলায় তার হাউথর্ন ফলে অ্যালার্জি ছিল, তাই সেটা দিয়েই পরীক্ষা করা যাক। সৈনিক লসিকে বলে, মহারানী আপনাকে পরীক্ষা করার জন্য হাউথর্ন ফলের ওয়াইন পাঠিয়েছে, তবে আপনার পাউচের ভেতরে থাকা এই ওষুধটা খেলেই আপনার অ্যালার্জি দেখা দেবে। তখন একটা লোক তার নামে খারাপ কথা বলায় সে তার গায়ে তীর মেরে দেয়। তবে আসলে সে জানতে পেরেছে এই লোকটা মহারানীর গুপ্তচর, তাই সে তাকে মেরেছে। তখন জিঞ্জু সেখানে আসে, আর আগের মতোই সে তার সঙ্গে কথা বলতে চায়। লসি কথা না বলতে চাইলে সে নিজের পোশাক খোলে। এরপর তাদের ভাগ্য পরিবর্তনের কথা বলে, আর বলে যে তারা একটা গল্পের ভিতরে আছে, এখানে তারা সাইড ক্যারেক্টার। তবে সাধারণভাবেই লসি এই কথা বিশ্বাস করে না। তখন হঠাৎ একটা তীর আসলে লসি সেটা ধরে ফেলে। দেখা যায় নানজি এটা ছুঁড়েছে। নানজি সেখানে আসলে জিঞ্জু বলে, যুবরাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক লোক আমাকে দেখে ফেলেছে, তাই এখন আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নানজি বলে, এতে আমার কিছু যায় আসে না। সে জিঞ্জুকে ধরে বলে, আমার মনে হয় না প্রধানমন্ত্রী ইচ্ছে করে কিছু করেছে। এরপর একটা মেয়ে লস্যিকে সেখান থেকে নিয়ে ভেতরে চলে যায়। সে তাকে একটা ওয়াইন খেতে দেয়, যেটা মূলত মহারানী তাকে দিতে বলেছিল, মানে এটাতে হাউথর্ন ফলের রস রয়েছে। রানী দেখতে চায় লস্যির অ্যালার্জি রিয়াকশন হয় কিনা। এদিকে নানজি জিঞ্জুকে বলে, তুমি এখন আবার কি নাটক করছো? বাবাকে তুমি কি আজে বাজে বলেছো? তুমি নাকি আমাকে বিয়ে করতে চাও না? জিঞ্জু বলে, তুমিও তো অনেক বদলে গেছো। আগে আমি কি করতে চাই না তা দিয়ে তোমার কিছুই আসতো যেত না। নানজি বলে, ও, তার মানে তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছো। জিঞ্জু বলে, তুমি বেশি ভাবছো। তুমি যত যাই করো না কেন, আমি জীবনেও তোমাকে বিয়ে করব না। তুমি তো অন্য একজনকে ভালোবাসো, তুমি সাথে করে একটা মেয়ে এনেছো না? তবে তখনই তারা দেখতে পায় ললি সেখানে নেই। ললি বাইরে এসে সিস্টেমকে বলে, মনে হচ্ছে জিঞ্জুর আগের স্মৃতি রয়েছে, তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে এবার ওর আগে আমি লসিকে আমার প্রেমে পড়াতে পারি। তাই এখন গল্পে কি চলছে আমাকে বলো। সিস্টেম বলে, বর্তমানে মহারানী একজন লোক দিয়ে লসিকে হাউথর্ন ফলের রস খাওয়ানোর জন্য পাঠিয়েছে, যেটাতে তার অ্যালার্জি। ললি এরপর লসির কাছে এসে সেই ওয়াইন নিচে ফেলে দেয়। দুজন লোক বাইরে তীর নিয়ে দাঁড়িয়েছিল। যদি লসি ওয়াইন না খায় বা যদি তার গায়ে অ্যালার্জি না হয়, তাহলে তাকে মেরে ফেলতে। তারা তীর ছুটতে যাবে, তখনই জিঞ্জু সেখানে এসে বলে, প্রধানমন্ত্রী, আপনাকে আমাকে বিয়ে করতেই হবে। অ্যাসাসিনেরা তখন দেখতে পায় মহারানীর সেবিকা আসছে, তাই তারা চলে যায়। লসির আগে এদের দুজনকে বের করে দেয়। ললি বলে, জিঞ্জু, আমি জানি না তোমার স্মৃতি আছে কিনা, তবে আমি বলে দিচ্ছি, এটা আমার স্টোরি, এখানে আমি নায়িকা, এখানে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। এই বলে সে চলে যায়। তখন জিঞ্জু দেখতে পায় একটু আগে যে মেয়েটা লসিকে ওয়াইন খাওয়াতে চাইছিল, সে মহারানীর সেবিকার কাছে গিয়ে বলছে প্রধানমন্ত্রী ওয়াইন খায়নি। এদিকে দেখা যায় লসির অ্যালার্জি দেখা দিয়েছে, যদিও সে ওয়াইন খায়নি।
তাহলে এটার জবাব এখন সে কিভাবে দেবে? জিঞ্জু তাড়াতাড়ি লসির কাছে যায় এবং তার ওই পাউচটা বের করে। পরে সে তাকে কিস করে দেয়। মহারানীর সেবিকা এসে এটা দেখে ফেলে। সে বলে, প্রধানমন্ত্রী, মহারানী আপনার জন্য পিঠা পাঠিয়েছে। এখানকার এক মেয়ে নাকি হাওথান ফলের ওয়াইন খাওয়াতে চেয়েছিল আপনাকে। জিঞ্জু বলে, ও ওই ফলে আপনার অ্যালার্জি? আমি তো জানি না, আমি তো ওই ফল খেয়েছিলাম, পরে যে আপনাকে কিস করেছিলাম তাই হয়তো আপনার শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে, আমাকে ক্ষমা করবেন। লসি বলে, আপনি একটা অবিবাহিত মেয়ে হয়ে এরকম কি করে করতে পারেন? জিঞ্জু বলে, আমি জানি আমি একটু আগে যেটা করেছি সেটা একটু অতিরিক্ত হয়ে গেছে, তবে আমি সত্যি আপনাকে বিয়ে করতে চাই, আর এবার আপনাকে আমার দায়িত্ব নিতেই হবে। সেবিকা তখন চলে যায়। লসি জিঞ্জুর গলা চেপে ধরে। সে বলে, তুমি কি করে জানলে আমার কাছে একটা পাউচ থাকে? জিঞ্জু বলে, এটা তুমি আমাকে বলেছো। এরপর তারা বাইরে আসে। জিঞ্জু বলতে থাকে, তুমি বিশ্বাস করো, আমি যা বলছি তা সব সত্যি। আমরা এই মঞ্চে পুতুলগুলোর মতো পুতুল, যারা অন্যের ইশারায় নাচছে। আমরা দুজন একটা স্টোরির ভেতরে আছি, তুমি আর আমি সাপোর্টিং ক্যারেক্টার। একমাত্র তুমি আমাকে বিয়ে করলেই আমাদের ভাগ্য পরিবর্তন হবে, কারণ তাহলে আমি যুবরাজকে বিয়ে করব না, আর তুমিও অন্য কাউকে ভালোবাসবে না। ললি সিস্টেমকে বলছিল, আমি একটু আগে লসিকে বাঁচিয়েছি, তাই ও নিশ্চয়ই এবার আমার প্রেমে পড়ে যাবে। তবে তখনই সে দেখতে পায় সামনে এরা দুজন কথা বলছে। জিঞ্জু বলতে থাকে, তুমি বিশ্বাস করো, আমি যা বলছি তা সত্যি। আমি একজন সাপোর্টিং ক্যারেক্টার হয়ে মরতে চাই না। লসি বলে, তোমার কথা অনুযায়ী আমি তোমাকে বিয়ে করলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা শোনো। তোমাদের পরিবার জেনারেলের পরিবার, তোমাদের অনেক সেনাবাহিনী রয়েছে। মহারাজ কখনোই তার ছেলেকে রেখে আমাকে এত পাওয়ারফুল হতে দেবে না। মহারানীও নিজের ভাইকে পাওয়ারফুল বানাতে চাইবে না, তাই তোমার আর আমার বিয়ে সম্ভব না। তাছাড়া তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। সে তখন মঞ্চে আগুন লাগিয়ে দেয় আর বলে, তুমি যে বলছো এটা একটা গল্প, এটা একটা মঞ্চ, তাহলে সেই মঞ্চ আমি শেষ করে দেব, তবে আমার রাস্তায় কেউ আসতে পারবে না। তোমাকে আমি একটা উপদেশ দিই, গিয়ে ভালো একটা ডাক্তার দেখাও, না হলে তোমার এসব উদ্ভট কথা কেউ বিশ্বাস করবে না। সে নিজের মায়ের ওই পাউচটা তার কাছ থেকে জোর করে নিতে চায়। লসি বলে, আমি জানি এটা তোমার মায়ের জিনিস, তোমার মা 16 বছর আগে মারা গেছে, তবে সে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। এই পৃথিবীতে এটাই একমাত্র জিনিস যেটা তোমার নিজের, এই কথা তুমি নিজে আমাকে বলেছিলে। এই পুরোটা একটা গল্প, এটা তুমি বিশ্বাস নাই করতে পারো, তবে তোমার আর আমার শেষ পরিণতি ভালো না, এটা তুমি বিশ্বাস করো। লসি বলে, এই পাউচটার কারণেই আমার মনের মধ্যে ভয় থাকে, একমাত্র এটার দ্বারাই মহারানী আমাকে ধরতে পারবে। তাহলে আজ না হয় আমি এটাকে শেষ করে দিলাম। সে জিঞ্জুর মাথা থেকে হেয়ারপিন নিয়ে সেটাকে কেটে ফেলে। যেহেতু নিচে আগুন ছিল তাই সেটায় আগুন লেগে যায়। এটা দেখে জিঞ্জু সব আশা হারিয়ে ফেলে। সে বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি যা ইচ্ছা তাই করো, আজ থেকে আমরা দুজন অচেনা মানুষ। তারা দুজন দুই দিকে চলে গেলে ললি বলে, সিস্টেম, ওই জিনিসটা কি? ওটা কি কোনো গুরুত্বপূর্ণ জিনিস? সিস্টেম বলে, ম্যাডাম, ওই পাউচটার মাধ্যমেই আপনার আর সেকেন্ড নায়কের প্রথম দেখা হবে। পরে ওই পাউচটা মহারানীর হাতে পড়ে আর তার পরিচয় ফাঁস হয়ে যায়। তখন মহারানী আপনাকে কিডন্যাপ করে নেয়। লসি আপনাকে বাঁচাতে মহারানীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তবে সে জানতো না আপনি তো আসলে নায়কের পক্ষে। ললি বর্তমানে বলে, জিঞ্জু ভেবেছে এটা দিয়ে ও ভাগ্য পরিবর্তন করতে পারবে। এবার আমার পালা। অন্যদিকে মহারানী তার সেবিকার সঙ্গে কথা বলছিল। তখন একজন বলে, বাইরে ললি নামের একটা মেয়ে মহারানীর সঙ্গে দেখা করতে চাইছে। মহারানী তাকে ডাকলে ললি বলে, মহারানী, যুবরাজের সঙ্গে যখন আমি আসছিলাম তখন জিঞ্জু নামের মেয়েটাকে দেখে আমার একটু সন্দেহ হয়। আমি তাকে ফলো করলে একটা জিনিস পাই। এরপর সে ওই পাউচটা তাকে দেয়। মহারানী এটা দেখেই চিনে ফেলে, কারণ এটাতে হাওথান ফুলের ছবি ছিল, তবে সেটা লাল, কিন্তু হাওথান ফুল শুধুমাত্র সাদা হয়। একমাত্র আগের রানী হাওথান ফুল লাল আঁকত। সে সামান্য এক দর্জি ছিল, তবে মহারাজ তাকে ভালোবেসে বিয়ে করে রানী বানিয়ে ফেলেছিল। যাই হোক, এখন ললি মনে মনে বলছিল, একে তো লসির কিছু মনে নেই, সে মনে করবে এই পাউচ তুমি মহারানীকে দিয়েছো, তাই সে তোমাকে মেরে ফেলবে। আর যদি সে নাও মারে, মহারানী নিজেই তোমাকে মেরে ফেলবে। এরপর জিঞ্জু আর ফুগুই একসাথে ছিল। ফুগুই বলে, ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি কোনো কিছুই এখন আর আমাকে বলছেন না, আপনি কি আমাকে আর ভালোবাসেন না? জিঞ্জু তখন তাকে উঠায়। সে বলে, আমি আসলে চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো। ফুগুই বলে, বিপদ মানে? আমি আপনার জন্য মরতেও রাজি আছি। জিঞ্জু বলে, না, কখনোই না, আমার জন্য না, কারোর জন্যই তুমি মরবে না, তুমি নিজের জন্য বাঁচবে। এমন অনেক কিছু আছে যা আমি তোমাকে বলতে পারছি না, বললেও তুমি বুঝবে না, তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যাই হয়ে যাক না কেন আমি যুবরাজকে বিয়ে করতে পারবো না। ফুগুই বলে, কিন্তু আগামীকাল যুবরাজের জন্মদিন, মহারাজ আপনাদের বিয়ে কাল ঠিক করবে।
জিঞ্জু তখন একটা প্ল্যান করে। সে বলে তুমি এখনই গিয়ে কিছু গুন্ডাদের ভাড়া করো, কাল সকালেই তারা যেন আমাকে তুলে নিয়ে যায়। এতে মহারাজ কখনোই যুবরাজের সঙ্গে এমন একটা মেয়েকে বিয়ে দেবে না। ফুগুই বলে কিন্তু এতে আপনার রেপুটেশন সব নষ্ট হয়ে যাবে। জিঞ্জু বলে তাতেও আমি প্রাণে বেঁচে যাব, তবে যুবরাজের সঙ্গে বিয়ে হলে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। তাই ফুগুই তখনই চলে যায়। ওই সময় জিঞ্জুর নজর পড়ে তার জামার উপরে, যেখানে লসির পাউচের একটা ফুল পড়ে আছে। অন্যদিকে লসি ড্রিঙ্ক করছিল। সৈনিক বলে পাউচ নষ্ট হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, এখন আর আমাদের ধরা পড়ার কোনো ভয় নেই। তাছাড়া আগামীকাল জিঞ্জু ম্যাডামের বিয়ে ঠিক হয়ে যাবে। লসি বলে ওর কি হলো না হলো আমি জানতে চাই না। সে এরপর জিঞ্জুর হেয়ার পিনটা দেখতে থাকে। পরে সে সেটা আগুনে ফেলে দেয়। পরদিন সকালে জিঞ্জু রাস্তায় বের হলে কিছু লোকেরা তাকে তুলে নিয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সামনে মহারানী বসে আছে। সে তখন প্রচন্ড অবাক হয়ে যায়। মহারানী বলে তোমার দাসী কত বোকা, সে লোক ভাড়া করেছে তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার নাটক করতে। তবে এতে তো আমার জন্য ভালো হয়েছে। এখন যদি তোমার বডি পাওয়া যায় বা তোমাকে ব্রথালে পাওয়া যায়, কেউ আমাকে দোষ দেবে না, কারণ সবাই দেখেছে তোমাকে ডাকাত দল ধরে নিয়ে গেছে। অন্যদিকে সৈনিক এসে লসিকে বলে মহারানী জিঞ্জু ম্যাডামকে ধরে নিয়ে গেছে। সে আপনার ব্যাপারে অনেক কিছুই জানে। সে যদি সত্যিটা বলে দেয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এদিকে মহারানী জিঞ্জুকে বলে তুমি জানো এটা কোন জায়গা? এটা এমন একটা জায়গা যেখানে আমি এক রানী আর তার ছেলেকে শেষ করে দিয়েছিলাম। ওই রানীর হাতের কাজ খুব ভালো ছিল। বেশিরভাগ সময় সে লাল হাউথর্ন ফুলের ছবি আঁকত। সেবিকা তখন ওই পাউচটা দেখায়। লসি আর তার সৈনিকও তখন সেখানে চলে এসেছে। মহারানী বলে সত্যি করে বলো এই পাউচটা কার? আমি জানতে চাই ওই মহিলা কি এখনো বেঁচে আছে কিনা, বা তার ছেলেও কি বেঁচে আছে কিনা। সৈনিক তার দিকে তীর ধরেছিল। মহারানী বলে তুমি তো নানজিকে বিয়ে করতে চাও না, তাই না? তুমি আমাকে সত্যিটা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার বিয়ে ভেঙে দেব। জিঞ্জু বলে এটা আমার। লসি তখন তীরের উপর হাত রাখে। মহারানী বলে এটা তোমার? তাহলে আমাকে বলো হাউথান ফুল সাদা রঙের হয়, তুমি কেন লাল রঙে রেখেছ? জিঞ্জু বলে সবাই সাদা রঙের বানায়, আমার কাছে মনে হলো লালটা বেশি সুন্দর লাগে। মহারানী বলে তাই নাকি? তোমার হাতের কাজ এত সুন্দর, তাহলে আমার দাসীদের হাতের কাজও তোমাকে একটু দেখিয়ে দিই। এরপর দুজন দাসী তাকে নিয়ে যায় আর তার গায়ে সুই সুতা দিয়ে ফুল সেলাই করতে থাকে। মহারানী বলতে থাকে যখন সত্যিটা বলবে তখন আমার কাছে চলে এসো। এরপর তারা চলে যায়। লসি সেখানে গিয়ে ওই সেবিকাদের মেরে জিঞ্জুকে কোলে করে নিয়ে বাইরে আসে। তবে তখন জিঞ্জুর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ ওই নিডেলে বিষ ছিল। এখন তারা কোথায় যাবে বুঝতে পারছিল না। দেখা যায় লান নিজের প্যালেসে এসেছে। তবে তখন লসি তার গলায় চাকু ধরে। এরপর সে তাকে ভেতরে নিয়ে আসে। লান জিঞ্জুকে দেখে বলে তোমাদের দুজনের মাঝে কি কিছু চলছে? লসি তাকে একটা ওষুধ খাইয়ে দেয়। এরপর বলে এটা বিষ, 2 ঘন্টার মধ্যে এর ওষুধ খেতে হবে। তাই এখন লসি যা বলবে সেটাই তাকে শুনতে হবে। অন্যদিকে মহারানীর কাছে খবর আসে জিঞ্জু পালিয়ে গেছে। মহারানী তখন সকল প্যালেস সিল করে দিতে বলে। এদিকে জিঞ্জুর একটু জ্ঞান ফেরে। লসি বলে তুমি কেন মহারানীর কথায় রাজি হলে না? তুমি যেটা চেয়েছিলে মহারানী তোমাকে সেটাই দিত। জিঞ্জু বলে আমি নানজিকে বিয়ে করতে চাই না, কারণ আমি নিজের জীবন শেষ করতে চাই না। তবে আমি এই কথা একবারও বলিনি যে আমি নিজে বাঁচতে অন্যকে মারতে রাজি আছি। লসি তখন তার আঘাত থেকে মুখ দিয়ে রক্ত বের করে যাতে বিষ বেরিয়ে যায়। এরপর বলে এখন আমরা সমান সমান। তখন মহারানীর দাসী লানের প্যালেসে তল্লাশি করতে চায়। লান তাকে থাপ্পড় মেরে বলে তুমি একটা দাসী হয়ে এসেছো তল্লাশি করতে? আমার প্যালেসে তল্লাশি করতে চাইলে মহারানীর আদেশনামা নিয়ে আসো। একটু পরেই মহারানী তার লোকজন সহ সেখানে আসে এবং পুরো প্যালেসে আগুন লাগিয়ে দেয়। জিঞ্জু বলে মহারানী আমাকে চায়, তাই আমি একা বাইরে যাচ্ছি, তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। এরপর সে একবার লসির দিকে তাকিয়ে চলে যেতে থাকে। তবে লসি গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সে জিঞ্জুকে কোলে নিয়ে বাইরে চলে আসে। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমরা বলো প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে আমি তাহলে এটার দ্বিতীয় পার্ট নিয়ে আসব। তবে অবশ্যই তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে। ভিডিওতে অবশ্যই বেশি করে লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।